এটি ফরিদপুরের মধুখালী উপজেলার ঘটনা। দুটো গ্রামে মূলত দুটি ঘটনার উল্লেখ পাওয়া যায়। ছোটখাটো এরকম আরো বেশ কিছু ঘটনা রয়েছে, যদিও সেগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ বলবো। তবে দুটো ঘটনার সাথে একটা মিল রয়েছে, এই জন্য দুটো ঘটনা একত্রে আমরা আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনা হিসেবে আপনাদেরকে ইনশাল্লাহ শোনাতে যাচ্ছি। প্রথম যে ঘটনা, এই ঘটনাটি মূলত এই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের রাইজাদাপুর গ্রামে ঘটে। রাইজাদাপুর সীতারামপুর গ্রামের ঠিক পাশে। সীতারামপুর এবং রাইজাদাপুর পাশাপাশি গ্রাম। তো প্রথম ঘটনাটি রাইজাদাপুরের এবং পরবর্তী ঘটনাটা সীতারামপুরের। তো চলুন আমরা ঘটনাতে চলে যাই। প্রথম যে ঘটনা, এই ঘটনা এবং দ্বিতীয় ঘটনা, এই দুটি ঘটনারই বয়স প্রায় 25 বছর এবং দুটি ঘটনার মধ্যবর্তী ব্যবধান সর্বোচ্চ 1 বছরের। দুটি ঘটনা দুটো গ্রামে ঘটেছে, দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে ঘটেছে, তবে দুটো ঘটনার মধ্যে একটি ভয়ানক মিল রয়েছে। আশা করছি সেই মিলটি আপনারাও ধরতে পারবেন। তো গ্রামে ওই সময়ে কিন্তু মানে এই রায়জাদাপুর বা সীতারামপুর আজ থেকে 25 বছর আগে একদম অজপাড়া গায়ের মতোই ছিল, এতটা আধুনিকতার ছোঁয়া তখনও লাগেনি। তখন অধিকাংশ বাড়ির যেই মানে চারদিকে যেই সীমানা, এই সীমানাগুলো বাঁশের বেড়া, পাটখড়ির বেড়া এইগুলো দিয়ে তারা করতেন। তো তেমনি একটি বাড়ি, একটা গৃহস্থ বাড়ি, সেই গৃহস্থ বাড়ির একটি বাঁশের বেড়া ভেঙে গিয়েছিল। তো ওই বাড়ির যিনি মালিক, যিনি কর্তা, তো উনি চিন্তা করলেন যে তাহলে আমাদের পাশে যে বাঁশঝাড় রয়েছে, যে বিশাল বাঁশঝাড়, সেখান থেকে বাঁশ কেটে আনি। বাঁশ কেটে এনে নিজেই ওই বেড়াটি মেরামত করবেন, এরকম চিন্তা করেন। তো যাওয়ার আগে উনি ওনার পরিবারকে বলে যান যে আমি বাঁশঝাড়ে যাচ্ছি বাঁশ কাটতে। তো ওনার বাড়ির কাছাকাছি খুব বিশাল একটা বাঁশঝাড় ছিল, অনেক বড় বাঁশঝাড়। আর বাঁশঝাড়ের যে শেষ প্রান্ত, ওইদিকে একটি পুকুর ছিল। তো উনি বেশ স্বাভাবিকভাবে বাঁশ কাটছিলেন, একটা দুইটা এরকম বেশ কয়েকটা বাঁশ উনি কেটেছেন। তো বাঁশ কাটতে কাটতে হঠাৎ করে মনে হলো যে ওই পুকুর যেই পাশে রয়েছে, মানে ওই বাঁশের শেষ প্রান্তে, ওই পুকুরের ওই দিকটা থেকে ভেঙে চুরে কোনো কিছু দৌড়ে আসছে। এবং সে যখন দৌড়ে আসছে, মনে হচ্ছে যে বাঁশঝাড়ের মাটি কেঁপে উঠছে। আর যখন দৌড়ে আসছিল, তখন ওই বাঁশঝাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাখি বসেছিল। সে দেখছে যে পাখিগুলোও উড়ে যাচ্ছে, তার মানে অবশ্যই ওই দিকটা থেকে কিছু আসছে, আর অবশ্যই সেটা ভয়ানক কিছু, নাহলে এত জোরে শব্দ হচ্ছে কেন? তো উনি বাঁশ কাটা বন্ধ করে চিন্তা করছেন যে কি আসে একটু দেখি। এভাবে তো কোনো কিছু আসার কথা নয়, আর বাঁশঝাড়ের ভিতর দিয়ে তো এত জোরে দৌড়ানো যায় না। বাঁশঝাড়ের ভিতর দিয়ে দৌড়ালে তো শরীরের আঘাত লাগবে, কারণ কুঞ্চি রয়েছে ওই দিক দিয়ে, তো এইভাবে মানে খুব সাবধানে হাঁটতে হয় বাঁশঝাড়ের ভিতরে। যারা দিকে হাঁটাচলা করেছে তারা তো জানেন, যেহেতু এটা খুব ঘন বাঁশঝাড় ছিল। তো উনি যখন খেয়াল করছিলেন যে কি আসে, কিছু সময়ের মধ্যে ভয়ানক একটি জিনিস ওনার সামনে দেখা দেয়। উনি দেখতে পান যে বিশাল আকৃতির একটি গরুর মতো কিছু একটা অবয়ব। এটা গরু নাকি মহিষ না কি, এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে এটা গরুর মতো একটা অবয়ব। ওটা যখন তার কাছে চলে আসে, মানে কাছে বলতে তখনও প্রায় 100 ফিট দূরে ছিল, তখন মানে সে দেখছে ওই বাঁশগুলো ভেঙে চুরে সে আসছে। আর ওই জিনিসটার গলা কাটা। গলা কাটা বলতে বিষয়টা এরকম যে কোনো গরু জবাই করার পর দেখা গেল যে অনেকটা অংশ জবাই হয়ে গেছে, তখন গরুর মাথাটা কিন্তু ঘাড়ের সাথে ঝুলে থাকে। ওই অবস্থায় যদি কোনো গরু দৌড়ায়, তখন কি হয়, তার মাথাটা এদিক ওদিক এলোমেলো নড়তে থাকে। ঠিক তেমন গরুটা দৌড়ে আসছে এবং মাথাটা এলোমেলো এদিক ওদিক নড়ছে, একবার উপরে নিচে ডানে বা এরকম নড়াচড়া করছে। যেহেতু ওই গরুটার আকৃতি অনেক বিশাল ছিল, গরু জবাই করার পর আমরা দেখি যে গরুর গলার ভেতরের যে শ্বাসনালী এগুলো দেখা যায়। তো ওই লোকটি ওইটা দেখছিলেন
এবং উনি দেখতে পাচ্ছিলেন যে গরুর গলা দিয়ে টপ টপ করে তাজা রক্ত মাটিতে পড়ছে, এবং ওই শ্বাসনালীটা এত বড় ছিল যে অনেক দূর থেকেও মনে হচ্ছে গরুর শরীরের ভেতরকার বিভিন্ন অর্গানগুলো সেগুলোও দেখা যাচ্ছে। তো উনি ওই অবস্থায় দৌড় দিবেন কি, মানে দৌড়ের কথা বলে যান, মনে হচ্ছে ওনার পা মাটির সাথে শক্ত হয়ে লেগে রয়েছে। উনি দৌড়ের কথা ভুলে যান, উনি শুধু প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, ও বাবা গো, এইটা কি দেখলাম। এটা শুধু একবার চিৎকার দিয়েছেন। আর ওই বাঁশঝাড়টা আসলে ওনার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, আর ওনার চিৎকারটা এত জোরে ছিল যে ওনার বাড়ির লোকজন ওই চিৎকারটা শুনতে পেয়েছিলেন। তখন তারা দৌড়ে ওই বাঁশঝাড়ের কাছে যান। তো বাঁশঝাড়ের কাছে গিয়ে দেখেন যে 3-4টা বাঁশ কাটা রয়েছে, যেটা উনি আগেই কেটেছিলেন। ওনার হাতের দা একদিকে পড়ে রয়েছে এবং উনি সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। ওনার শরীর খিচুড়ির মতো করে কাঁপছে এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, অনেকটা মৃগী রোগীর যেরকম হয়, কিন্তু ওনার কিন্তু কোনো মৃগী রোগ ছিল না। ওনারা তাড়াতাড়ি তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন, তার মাথায় পানি ঢালেন, তাকে দ্রুত সুস্থ করার চেষ্টা করেন। তো ওনার জ্ঞান ফেরার পরেও উনি যে ট্রমাটাইজড হয়েছিলেন এই বিষয়টা কাটছিল না। মানে তখন ওনার চোখে মুখে ভয়ানক একটা আতঙ্কের ছাপ রয়ে গিয়েছিল। তখন সবাই জিজ্ঞেস করেন কি হয়েছে কি হয়েছে, তখনও উনি কিছু বলতে পারছেন না। উনি তারপরেও বারবার মূর্ছা যাচ্ছেন, মানে সেন্সলেস হয়ে যাচ্ছেন। আস্তে আস্তে উনি স্বাভাবিক হন, ঘন্টাখানেক সময় লেগেছিল না স্বাভাবিক হতে। তারপরে উনি বলেন যে আমি এই রকমের জিনিস দেখেছি। তখন ওনার আত্মীয় স্বজন বলে যে চলো তো যাই আবার ওখানে, তুমি তো বললা যে বাঁশ টাস ভেঙে চলে আসছে, তার গলা দিয়ে রক্ত পড়ছিল, তাহলে এর কোনো প্রমাণ তো সেখানে থাকবে। তখন উনি যেতে চাচ্ছিলেন না শুরুতে, কারণ ওনার ভয়টা তো কাটেনি। তখন আরো অনেক লোক জড়ো হয়েছে, এটা কিন্তু দিনের বেলা, সম্পূর্ণ দিনের বেলার ঘটনা। তখন তাদের সাথে ওই বাঁশঝাড়ে উনি যান, যার পরে দেখেন যে ওনার বাঁশ যেগুলো কেটেছিলেন সেগুলো ওরকমই আছে। আর ওনাকে যখন নিয়ে আসা হয় তখন তো ওনার পরিবারের একজন সদস্য এক হাতে দা নিয়ে এসেছেন আর কি, কারণ ছোট জিনিস চুরি হয়ে যেতে পারে এই জন্য। তো ওখানে দা ছিল না, আর কোনো বাঁশ ভাঙা অবস্থায় ছিল না, সবগুলো ছিল অক্ষত। তবে হ্যাঁ, একটি রহস্যজনক জিনিস তারা দেখতে পান। তারা দেখতে পান যেই জায়গা দিয়ে ওই ভয়ানক গরু আকৃতির ওই জিনিসটি, ওই অবয়বটি এসেছিল বলে ওই গেরস্ত জানিয়েছিল সকলকে, ওই পথের কোনো কোনো জায়গায় কালচে রঙের কিছু একটা পড়ে আছে। এটা দেখতে এরকম যে রক্ত শুকিয়ে গেলে যেরকম মানে রূপ ধারণ করে, যে কালার ধারণ করে, অনেকটাই তেমন। তখন তারা এই ছোপ ছোপ রক্তগুলো তারা দেখতে পায় সেখানে। তখন তারা বুঝতে পারে ও যেই জিনিসটা দেখেছে আসলে সেটা ঠিক ছিল। কিন্তু ওই সময় তো আসলে কারো হাতে এরকম ক্যামেরা মোবাইল ছিল না যে তারা ছবি তুলে রাখবে। আর এই ঘটনার পরে ওই বাসায় ঢুকতেও ভয় পেত, যে আরো মানুষ যে সেটা চেক করতে যাবে সেখানে, এই ভয়ে কেউ আসলে ওখানে সহজে ঢোকেনি। হয়তোবা সেটার প্রমাণ আজকের সময়ে যদি হতো, অবশ্যই হাতে স্মার্টফোন ছিল, ছবি তুলে রাখতো, কিন্তু ওই সময় ওই সেই বাস্তবতায় ওইটার প্রমাণ তারা রাখতে পারেনি। তবে ওই বাঁশঝাড়ে হঠাৎ হঠাৎ নাকি এই ধরনের ঘটনা ঘটত। এটি ছিল আমাদের প্রথম ঘটনার প্রথম অংশ, যেটা রায়জাদাপুরে ঘটেছিল। এবার আসি রায়জাদাপুরের পাশের গ্রাম সীতারামপুর। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে মাধব। তার ছেলে, তার নাম সঙ্গত কারণে তিনি আসলে বলতে চাননি, তার নামটা আমরা জানি কিন্তু সঙ্গত কারণে তিনি বলতে চাননি। তবে ওই গ্রামের আশেপাশে যারা আছেন বা গ্রামের যারা আছেন তারা যদি এই ঘটনা শুনে থাকেন অবশ্যই মাধবকে চিনবেন। আর এনারা সম্পর্কে সৌমিত্র রয়ের দুঃসম্পর্কের মামা হন। প্রথমত একই গ্রামের, কারণ সীতারামপুরে, নওপাড়া ইউনিয়নের সীতারামপুরে হচ্ছে সৌমিত্র রায়ের নানা বাড়ি। আর ওখানে যে প্রতিবেশী সম্পর্কে উনি সম্পর্কে দুঃসম্পর্কের মামা হন, মানে মাধবের ছেলে তার সম্পর্কে মামা হন আর কি, আর মাধব সম্পর্কে নানা হন আর কি দুঃসম্পর্কে। তো
এই মাধবের ছেলেই মূলত এই ঘটনাটি শেয়ার করেছে। তো ঘটনাটি কিন্তু দিনের আলোতে ঘটেনি, এটি ঘটেছিল রাতে। গ্রামে তো সন্ধ্যার পরে অনেক রাত, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আর এখন থেকে 25 বছর আগে তো সীতারামপুর গ্রাম সেটা আরো অজপাড়াগা বলেই ছিল বলা যায় আর কি। তখন তো এত আধুনিকতার ছোঁয়া লাগেনি, যেটা আমি শুরুতেই বলেছি। তো রাত তখন আনুমানিক 1:30 2টো বা এরকম একটা সময় আর কি। এখন মাধবের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে। তো উনি চিন্তা করেছিলেন যে একটা কাজ করি, বাসার যে উঠোনটা পার হই তো মাঠ, ফসলি মাঠ আর কি। তখন ফসল ছিল না, ফসল বুনবে এরকম একটা অবস্থা আর কি। তো ওই মাঠের দিকে যাই। তখন কিন্তু আকাশে মেঘ ছিল, আবার চাঁদও ছিল, মানে মেঘ এবং চাঁদের লুকোচুরি হচ্ছিল। এই জন্য যে জ্যোৎস্নার অনেক আলো রয়েছে এরকমও ছিল না, আবার একদম যে ঘুটঘুটে অন্ধকার এমনটাও না, মানে এরকম একটা আলো আধারির খেলা ছিল। জোনাকি পোকা জ্বলছিল সেখানে। তো উনি হাতে কিন্তু কোনো আলো নেননি, মানে হারিকেন বা এই টাইপের কোনো কিছু নেননি, কারণ উনি চিন্তা করেছেন যে এমনিতেই হেঁটে চলে যাই। তো উনি ওই মাঠের দিকটাতে যান, উনি যে কাজের জন্য বের হয়েছেন। তো উনি যখন ওই উঠানটা পার হয়ে, উঠানটাও বেশ বড় ছিল, বাড়িতে বেশ কয়েকটা ঘর ছিল, সেখানে আত্মীয় স্বজন মানে একান্নবর্তী পরিবার আর কি, সবাই থাকতেন আর কি। তো উনি উঠান পার হয়ে ওই মাঠের দিকটাতে যান। তো মাঠের ওখানে গিয়ে কেবল দাঁড়িয়েছেন, এখনো বসেনও নাই। হঠাৎ করে ওনার পেছন থেকে ফুস ফুস শব্দ, মানে শব্দটা এরকম যে অনেক জোরে নিঃশ্বাস নিলে যেরকম শব্দ হয়। আমরা অনেক সময় গরু মহিষ এদেরকে যেভাবে অনেক জোরে নিঃশ্বাস নিতে দেখি, ঠিক এইরকম নিঃশ্বাস। এবং নিঃশ্বাসটা ছিল গরম নিঃশ্বাস, যেই নিঃশ্বাসটি মাধবের শরীরের পেছনের অংশে খুব ভালোভাবেই পড়ছিল এবং মাধব সেটা ফিল করছিল। মাধব চিন্তা করেন কি ব্যাপার, এত জোরে পেছনে নিঃশ্বাস নিচ্ছে কে। মাধব কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে এই জিনিসটা তার ডানে না বায়ে না, এটা তার ঠিক পেছনেই রয়েছে। কারণ ডানে বায়ে হলে আমরা কিন্তু বুঝতে পারি যে সামনের দিকে তাকিয়ে থাকলে আমাদের ডান পাশে দিয়ে যদি কোনো কিছু যায় বা বাম পাশ দিয়ে যদি কোনো কিছু যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু মাধব ডানে বায়ে কিন্তু কাউকে তার চোখের যেই দৃষ্টিসীমা এর মধ্যে সে দেখছিল না। এই জন্য সে এটাও ফিল করছিল এই জিনিসটা তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। উনি যে কাজটি করেন সেটি হলো যে উনি ওই দাঁড়ানো অবস্থায় শরীরটা হালকা ঘোরান, মানে হালকা ঘুরিয়েছেন, এবং ওনার মাথাটা মানে ঘাড় ঘুরিয়ে মাথাটা পেছন দিকে নিয়ে নেন। উনি দেখতে চান যে আসলে জিনিসটা কি। আর এটি ছিল ওনার জন্য ভয়ানক একটি পরিণতির কারণ। উনি যখনই পেছন দিকে কিছুটা ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন তখনই তিনি দেখতে পান যে প্রায় 15-20 ফুটের মতো উঁচু কালো একটা অবয়ব। কিন্তু শুধু এই অবয়ব যদি তিনি দেখতেন তাহলে একটা ব্যাপার ছিল। তিনি দেখতে পান যে এই অবয়বটি কালো, কিন্তু এই অবয়বটির আকার আকৃতি বোঝা যাচ্ছে। একটি গরু সে যদি 2 পায়ে দাঁড়ায় তাহলে ঠিক কেমন দেখা যাবে। উনি দেখতে পাচ্ছিলেন যে এই আকৃতিটা ঠিক তেমন একটি গরু 2 পায়ে দাঁড়িয়ে রয়েছে, এবং এই গরুটির স্বাস্থ্য স্বাভাবিক যে গরু দেখা যায়, আমরা এখনো যে গরুগুলা দেখি, যেমন ব্রাহ্মা জাতের গরু রয়েছে যেগুলো অনেক স্বাস্থ্যবান, অনেক উঁচু, অনেক চওড়া, বলা হয় যে এই গরুগুলো থেকেও ওই গরুটি আকার আকৃতিতে বড় ছিল, স্বাস্থ্যবান ছিল। মাধব দেখতে পান যে গরুটি শুধু যে দাঁড়িয়ে রয়েছে তা নয়, ওই গরুটির চোখ যেখানে থাকার কথা সেখানে কোনো চোখ নেই। গরুটির অনেক বড় বড় মোটা মোটা 2টি শিং রয়েছে, আর ওই গরুটির 2টি চোখ ওই 2টি শিংয়ের চোখা অংশের 2টি জায়গায় অবস্থিত, এবং ওই চোখ 2টি ঠিক লাইটের মতো জ্বলছে, যেখানে আলোক রশ্মি স্পষ্টভাবে
বের হচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে মাধব যে কাজটি করেন, ওখান থেকে তিনি দৌড় দেওয়ার চেষ্টা করেন। মানে দৌড় দিবেন বলতে, উনি যেই দিকে দৌড় দিবেন সেই দিকটাই তো ওনার পেছন দিকে ওই ভয়ানক অবয়বটি দাঁড়িয়েছিল। উনি কিছুটা ঘুরে দৌড় দেন। ওনার বাড়ির উঠান তো খুব কাছাকাছি ছিল। উনি ওই উঠোনে গিয়ে পড়ে যান এবং প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে পড়ে যান। উনি চিৎকার ধীরে ধীরে আসছিলেন, শেষ মুহূর্তে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। বাড়ির সকলে তো গভীর ঘুমে বিভোর। তখন ওনার চিৎকারে ঘুম ভেঙে যায়। আর একটা ব্যাপার হলো যে উনি যখন ওনার বিছানা থেকে বের হয়েছেন, মানে ওয়াশরুমে, ওনার ওয়াশরুম মানে প্রাকৃতিক কাজ সারার জন্য, ওনার ওয়াইফ টের পেয়েছিলেন যে উনি বাইরে বের হয়েছেন, এটা উনি টের পেয়েছিলেন। আর উনি তখনও ঘুমাননি। ওনার ওয়াইফ যেহেতু ঘুম ভেঙে গেছে, ওনার স্বামী না আসা পর্যন্ত উনি তখনও ঘুমাননি। ওই চিৎকারে সকলের আগে ওনার ঘুম ভাঙে। ওনার স্বামীর চিৎকারে উনিও আরো জোরে চিৎকার দেন। আবার ওনার চিৎকারেও বাড়ির অন্য সকলের ঘুম ভেঙে যায়। গ্রামে দেখা যায় যে আমাদের যেই পিদিম যেটাকে বলি, এটা তো নিভিয়ে ঘুমায়, আর হারিকেন খুব আলতো আলো জ্বালিয়ে সকলে ঘুমিয়ে থাকে। তো ওই চিৎকারে অন্য যারা ছিল তারা সকলে হারিকেনের আলো আরো বেশি করে জ্বালিয়ে দিয়ে তাড়াতাড়ি বের হন। বের হয়ে দেখেন উঠানের শেষ প্রান্ত, যেদিকটা মাঠ রয়েছে, ওই প্রান্তে এসে মাধব অজ্ঞান হয়ে পড়ে আছে। সকলে সেখান থেকে তাড়াতাড়ি তাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে দেখা যায় যে তার ঘাড়টা ঠিক মানে কিছুটা বাঁকানো, মানে সে যে পিছন মানে এক সাইডে ঘুরে তাকানোর চেষ্টা করেছিল, তো এই জন্য ওই ঘাড়টা ওরকম বাঁকাই রয়ে গেছে। তাকে ঘাড় সোজা করার যখন চেষ্টা করা হচ্ছিল, তখন তার জ্ঞান ফেরে এবং প্রচন্ড জোরে চিৎকার দেন, যো বাবা গো মা গো, ব্যথা ব্যথা। মানে কোনোভাবেই তার ঘাড়ের দিকে হাত দেওয়া যাচ্ছিল না। ওই রাতেই একজন গ্রাম্য চিকিৎসক তাকে খবর দেওয়া হয়, তিনি আসেন, তিনি প্রাথমিক চিকিৎসা করেন এবং বলেন যে সকাল হলেই ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে। সকাল হওয়ার পর তাকে সদরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু তার ঘাড় কিছুতেই সোজা হচ্ছে না। ওনার ঘাড়ে হাতই দেয়া যাচ্ছে না, মানে প্রচন্ড ব্যথা। আর ওই ঘটনার পর থেকে ওনার শরীরের এক অংশ, মানে ঘাড় ঠিক যেই দিকে ঘুরিয়েছিলেন, ওই সাইডের একাংশর বেশ কিছু মানে পার্ট, শরীর বিভিন্ন পার্ট উনি নাড়াতে পারছিলেন না, প্যারালাইজড হয়ে যায়। ওনার দীর্ঘদিন ধরে এই চিকিৎসা চলেছিল। চিকিৎসা করার পরে ওনার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু ওনার এই যে ঘাড়, এটা আর কখনোই স্বাভাবিক হয়নি। আর দীর্ঘদিন ধরে চিকিৎসা বলতে বোঝাচ্ছি যে বছর খানেক। আর ওনার শরীরের যে অংশটা প্যারালাইজডের মতো হয়ে গিয়েছিল, এটিও পরিপূর্ণভাবে আর কখনোই স্বাভাবিক হয়নি। উনি শুরুতে কোনো কথাই বলতে পারতেন না। আস্তে 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 উনি কথা বলা শুরু করেন, কিন্তু শেষ পর্যন্ত উনি একদম আগের মতো পরিপূর্ণভাবে স্পষ্টভাবে কথা, এই জিনিসটি উনি বলতে পারেননি, কারণ ওনার ভোকাল কর্ড এটি অনেকটাই বিকৃত হয়ে গিয়েছিল। তারপরেও উনি যতটুকু কথা বলতেন, আস্তে আস্তে বললে আশেপাশের মানুষজন কিছুটা বুঝতে পারতেন। তো উনি পরবর্তী যখন কিছুটা সুস্থ হন এবং উনি কথা বলা শুরু করেন, তখন উনি অন্যদেরকে বলেন যে উনি কি দেখেছিলেন। তো এই যে যে জিনিসটা, এই যে একটা ভয়ানক গরু আকৃতির কোনো একটা জিনিস, যেটা আমরা প্রথমে রায়জাদাপুর গ্রামে এক গেরস্তের সঙ্গে ঘটে যায় একটি বিষয় আমি শুরুতে বলেছিলাম, যেটা বাঁশঝাড়ে হয়েছিল। আর মাধব, যিনি রাতের বেলা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বের হয়েছিলেন, ওনার সাথে একটি ঘটনা ঘটেছিল। মূলত গরু আকৃতির এই জিনিসটাকেই স্থানীয়ভাবে গোদান বলা হয়। গোদান, বয়কারে গো, দয়াকার দন্তনা, গোদান। তো এটি হলো গোদানের ঘটনা। তবে এই ঘটনা থেকে একটি বিষয় কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। বিভিন্ন সময় এই বিষয়ে অনেকেই পোস্ট করেন মানুষের সচেতনতার জন্য। সেটি হলো, রাতের বেলা কেউ যদি পেছন থেকে ডাক দেয়, আপনারা শুনবেন যে অনেকেই লেখে পেছন থেকে ডাক দিলে ঘাড় ঘোরানো যাবে না, পুরো শরীর ঘুরিয়ে তাকাতে হবে। মানে যারা ডক্টর রয়েছেন তারা বলেন
রাতের বেলা কেউ যদি পেছন থেকে ডাক দেয়, কেউ যদি শুধু ঘাড় ঘোরায় এবং ঘাড় ঘুরে যদি সে যদি ভয় পায়, তাহলে ইনস্ট্যান্ট তার ভয়াবহ মানে মারাত্মক সিভিয়ার লেভেলের স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। মাইনর স্ট্রোক না, ভয়ানক রকমের স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। আর ওই স্ট্রোকে ঘাড় স্থায়ীভাবে বাঁকা হয়ে যাওয়া এবং শরীর প্যারালাইজড হয়ে যাওয়ারও ভয় রয়েছে। এটি কিন্তু মানে সায়েন্স বলে, ডাক্তাররাও বলেন রাতের বেলা যদি কেউ পেছন থেকে কোনো শব্দ পায় বা ডাকে, তাহলে পুরো শরীর ঘুরিয়ে তাকাতে হবে। তাহলে ভয় পেলেও ওই ভয়ের ফলে হয়তো বা মানুষ সেন্সলেস হতে পারে, কিন্তু শারীরিক যে ভয়ানক রকমের ক্ষতি যেটা মাধবের ক্ষেত্রে হয়েছিল, এই জিনিসটা হয়তো আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ হবে না। মাধব যেহেতু আংশিক ঘাড় ঘুরিয়েছিল, যার কারণে ওনার সাথে এই ভয়ানক যেই শারীরিক যে অসুবিধাটা এটা ঘটেছিল। মাধব বছর খানেক জীবিত ছিল এবং যতদিন জীবিত ছিলেন উনি আর পরিপূর্ণভাবে সুস্থ হয়নি এবং ওনার এই অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়। এই ঘটনাটি সীতারামপুর গ্রামের কম বেশি অনেকেই জানেন এবং এই মাধবের যিনি ছেলে তিনি মূলত এই ঘটনাটা শেয়ার করেছেন। তো মাধবের ছেলে সঙ্গত কারণে তার নিজের নামটি বলতে নিষেধ করেছেন, এছাড়া তার বাবার নাম বা আদার সবকিছু তো সৌমিত্র রয় আমাদেরকে বলেছে। আর সৌমিত্র রয়ের সম্পর্কে তো এই মাধব তার মাধব নানা হয় আর কি, তার ছেলে তো বলেছে, যার কারণে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা পেয়েছি। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল গোদানের ঘটনা। আশা করছি গোদানের আরো বেশ কিছু ঘটনা আমরা পাবো এবং সত্যি সত্যি গোদানের কয়েকটি ঘটনা আমাদের পাইপলাইনে আছে। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় লিসেনার্স, চলে যাচ্ছি আমরা আমাদের এই ঈদ স্পেশাল এপিসোডের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ঈদ স্পেশাল দ্বিতীয় এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আশা করছি প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন দ্বিতীয় ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ইনশাল্লাহ এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি মূলত ওলা বুড়ি বা ওলা বিবি কেন্দ্রিক একটি ঘটনা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওলা বুড়ি বা ওলা বিবি যেই নামেই ডাকা হোক না কেন, এই ঘটনা প্রচলিত রয়েছে। আমি নিজেও শুনেছি, আমাদের এলাকাতে শুনেছি এবং ওলা বুড়ির বেশ কয়েকটি ঘটনা আমি আপনাদেরকেও এই চ্যানেলে শুনিয়েছি। তবে যতগুলি ঘটনা আমি বলেছি বা শুনিয়েছি, তার মধ্যে সবচাইতে পুঙ্খানুপুঙ্খ বিবরণ মানে ঘটনার বিবরণ আমি এই সৌমিত্র রয়ের এই ঘটনা থেকে পেয়েছি। দীর্ঘ সময় ধরে তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন, যার কারণে হয়তোবা এই ঘটনাটির একটি সিকোয়েন্স মানে ধারাবাহিকতা এই জিনিসটা আল্লাহর রহমতে রক্ষা করে গেছে, যার কারণে এই ঘটনাটি শুনলে আপনাদের ভালো লাগবে। তবে এই ঘটনাটি শোনার পর এটা সম্পর্কিত একটি ছোট্ট কথা বা ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ওই ব্যাখ্যাটি শোনার জন্য পুরো ঘটনাটি আপনাদেরকে শুনতে হবে আগে, তারপর ইনশাল্লাহ আমরা ওই কথাটি বলবো। কারণ ওই ঘটনার একটা ব্যাপার রয়েছে, এই ব্যাপার সম্পর্কে একটা বিশ্বাস আমাদের মনে আসতে পারে এবং সেই বিষয়টি আমাদেরকে ক্লারিফাই অবশ্যই করতে হবে, না হলে আল্লাহর কাছে আমরা দায়ী থেকে যাব। তো প্রিয় লিসেনার্স, চলুন আমরা মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি সৌমিত্র রয় তার মামির কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি অনেক আগের, এটি ব্রিটিশ আমলের ঘটনা। আর এই ঘটনাটি মূলত তার মামি, তার যিনি নানা রয়েছেন, তার নানার এক চাচা রয়েছে, ওই কাকার বা চাচার সমসাময়িক ঘটনা, তার মানে অনেক আগের এটি ঘটনা। আর ওই ঘটনাটি মূলত ওনার মামির যেই আত্মীয় স্বজনরা রয়েছে বংশ পরম্পরায় ওই ঘটনাটির মুখে মুখে অনেকেরই চলে এসেছে। ঘটনাটির স্থান
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কোনো একটি গ্রামে ঘটেছিল। তো ঘটনার শুরুটা করি। শুরুটা হয় এক গৃহস্থ বাড়ি থেকে। অনেক সময় দেখা যায় গ্রামের মহিলাদের কাজ যখন কমে আসে, এটাকে আমরা বতর ওঠা বলি, মানে যখন নতুন ফসল আসে বা এরকম নতুন কোনো মানে কাজ শুরু হয়, ধান পাট এরকম, তখন গ্রামের মহিলারা কিন্তু অনেক ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে। গৃহস্থ বাড়িতে তো ব্যস্ততার শেষ নেই, বাইরে থেকে কামলাও আনতে হয় কাজ করানোর জন্য। আর যখন এই ধরনের ব্যস্ততা কম থাকে, তারা তো খুব অ্যাক্টিভ, খুব দ্রুত কাজ করে, অনেক ভোরে উঠে সংসারে অনেক কাজ করে। দেখা যাচ্ছে যে 10টা-11টার দিকে তারা একটু রিল্যাক্স থাকে, তখন আশেপাশের বাড়ির কয়েকজন মহিলারা এক জায়গায় বসে গল্পগুজব করে, কেউ কারো মাথার চুল বেছে দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, হাসি ঠাট্টা করে। এটা কিন্তু আবহমান বাংলার গ্রামীণ পরিবেশের একটি নিত্য নৈমিত্তিক দৃশ্য। আপনারা অনেকেই দেখেছেন, যেটা এখনো হয়, তবে হয়তো বা কম হয়। টেকনোলজির যুগে মানুষ অনেক ব্যস্ত হয়ে পড়েছে, এখন হয়তো বা কম হয়। তো যাই হোক, তো ওই রকম পরিবেশে একটি গৃহস্থ বাড়িতে 7-8 জন মহিলা মিলে বসে ওই বাড়ির বারান্দায় গল্প করছে, পাটি বিছিয়ে সেখানে বসে গল্প করছে। তো গল্পের এক পর্যায়ে হঠাৎ করে 40 কি 45 বছর বয়স বা সর্বোচ্চ 50 বছর বয়স এমন একজন মহিলা, উনি হাতে একটি লাঠি নিয়ে কুজো হয়ে হাঁটতে হাঁটতে ওই বাড়ির উঠোনের ঠিক মাঝখানে আসেন। সকলে ওই মহিলাটির দিকে তাকায়। সকলে দেখে যে এই মহিলাকে কেউই চেনেন না, মানে যারা ভিক্ষা করতে আসে গ্রামে, তো ওই দেখা যাচ্ছে যে ওই এক ফকির তো মাঝে মাঝে প্রায় সব বাড়িতেই ঘুরে ফিরে আসে আর কি। তো ওইখানে 7-8 জন মহিলা যারা ছিলেন, তারা কেউই ওই মহিলাকে চিনতেন না। তারা আরো লক্ষ্য করেন যে ওই মহিলার হাতে যে লাঠিটি, যেটির উপর ভর দিয়ে সে কুজো হয়ে হাঁটতে হাঁটতে এখানে এসেছেন, সেই লাঠিটির রং কুচকুচে কালো, এবং ওই লাঠিটি মসৃণ না, একটা অমসৃণ লাঠি। মনে হচ্ছে কোনো একটা গাছের ডাল, একটা লম্বা ডাল, ওই ডালটার নিচ দিকে এবং উপর দিকে বেশ বাঁকানো, মাঝের দিকটা সরু। তো এইরকম একটা লাঠিটা মাঝারি সাইজের মোটা, সেটি নিয়ে সে হাঁটতে হাঁটতে ওই জায়গাতে এসেছে। আসার পরে সে মানে কর্কশ কণ্ঠ, তার মানে কণ্ঠটা কর্কশ, খসখসে কণ্ঠ। তখন সে বলে যে পারলে কিছু দে, 2 দিন ধরে না খেয়ে আছি, মঙ্গল হবে তোর। তখন ওই বাড়ির যিনি কর্ত্রী, তিনি আবার কখনোই কোনো ভিক্ষুককে বাড়ির দরজা থেকে ফেরাতেন না। আমাদের আবহমান বাংলায় একটা কথা প্রচলিত আছে যে গৃহস্থ বাড়ির উঠোন থেকে কেউ খালি হাতে ফেরত যায় না, বা খালি হাতে ফেরত দিতে হয় না, এবং যদি সুযোগ থাকে তাকে খাইয়ে বিদায় দিতে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের গ্রামীণ কালচারের মেহমানদারির একটা অন্যতম নিদর্শন, যেটা এখনো আছে, এখনো শেষ হয়ে যায়নি, এটা এখনো রয়েছে। তো তখন ওই বাড়ির কর্ত্রী বলেন যে চাচি তুমি দাঁড়াও, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। তখন উনি যে কাজটি করেন সেটি হলো 2টো পাত্র, এক পাত্রে একটু ডাল, মুসুরির ডাল, আর এক পাত্রে কিছু চাল, 2টো পাত্রে, চাল ডাল তো মিক্স করেননি, 2টা আলাদা ছিল, নিয়ে আসেন। তো নিয়ে আসার পর ওই বুড়ি বলেন তোর মঙ্গল হবে, দে আমার ঝোলার মধ্যে ঢেলে দে। এই বলে ওই মহিলা তার ঝোলাটি এক হাত দিয়ে, মানে এক হাতে তার লাঠি ধরে রাখা, আর এক হাত দিয়ে ওই ঝোলাটি ফাঁকা করেছে। যখন সে ফাঁকা করেছে, তখন ওই বাড়ির কর্ত্রী তিনি 2টো বাটি থেকে ওই জিনিস ঢেলে দিবেন। তো উনি বলেন যে চাল ডালকে এক জায়গায় দিব, অন্য কোনো ঝোলা নেই? তখন বলেন না, তুই এক জায়গায় দে। তো যেহেতু উনি এক জায়গায় নিতে যাচ্ছেন, উনি কি করেন, যেহেতু ওই মহিলা তার ঝোলাটা ফাঁকা করেছে এবং দূর থেকে দেখছিল ওই ঝোলার মধ্যে অনেক কিছু আছে, বেশ ভারী, মানে অনেক সময় দেখা যায় না যে কোনো একটা ব্যাগের মধ্যে যদি চাল ডাল থাকে, নিচ দিকে বেশ ফোলা থাকে, তো ওনার ওই ঝোলা দেখে মনে হচ্ছে ওই ব্যাগের মধ্যে আরো কিছু আছে, মনে হয় অনেক বাড়িতে গিয়েছে, সেখান থেকে কিছু দিয়েছে, উনি এটা মনে করেছেন। তো উনি
সেখানে ওই একই জায়গায় চাল ডাল ঢেলে দেন। ঢেলে দেওয়ার পর ওই মহিলা ওখান থেকে আবার লাঠি দিয়ে লাঠির উপর ভর করতে হাঁটতে হাঁটতে ওই বাড়ির উঠোন ছেড়ে চলে যান। এখন সমস্যা হলো যে উনি ওই ঝোলার মধ্যে ওই জিনিসটা দিয়ে ওখানেই দাঁড়িয়ে আছেন, নড়াচড়া নেই। তো ওই যে উঠোনে মানে সরি বাড়ির বারান্দায় যে আরো মহিলারা বসে আছেন, তারা বলে কিরে কি হলো, ও ওই ভিক্ষা দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে কেন, মহিলা তো চলে গেছে। তখন পেছন থেকে ডাকছে, এই কি হইল রে তোর, কি দেখিস? কোনো কথার কোনো রেসপন্স নাই, সে ওই রকমই দাঁড়িয়ে আছে। এরকম বেশ কয়েকবার বলার পরে কয়েকজন মহিলা একটু সন্দেহ হয়, কি রে কি হলো, ওইভাবে দাঁড়িয়ে আছে, আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, ওর কোনো ভ্রুক্ষেপ নেই, কি দেখে? তখন কয়েকজন মহিলা এগিয়ে যান, এগিয়ে গিয়ে ওই মহিলার দিকে তাকিয়ে দেখেন সে ফ্যাল ফ্যাল করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই দিকে তাকিয়ে আছে যেই দিকে ওই মহিলাটি হেঁটে চলে গিয়েছে, এবং তার চোখে মুখে ভয়ের ছাপ। তখন আশেপাশে যারা তারা ছিল তারা প্রথমে ডাকার পরে দেখে যে কোনো রেসপন্স নাই। তখন তার গায়ে হাত দিয়ে ঝাঁকি দেয়, এই কিরে কি হলো কি হলো? তো কয়েকবার ঝাঁকি দেওয়ার পরে ওই মহিলা মানে ওই বাড়ির কর্তী মহিলা সে বলে, হ্যাঁ কি 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 হলো কি হলো, আরে এটা কি এটা কি, এটাকে আমি কি দেখলাম, এরকম করে বলতে থাকে। মানে অনেক সময় আমরা ঘুম যদি আমাদের হঠাৎ করে ভেঙে যায়, কেউ ডাক দেয়, তখন আমরা যেভাবে শব্দ করে উঠি, হ্যাঁ ও করে শব্দ করে চমকে উঠি, ঠিক ওই রকম মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে ছিল, সে তার সেন্সই ছিল না। তখন বললাম, আমি কি দেখলাম রে, এটা কি? তখন বলে, কি দেখছিস কি দেখছিস? তখন উনি আবার চিন্তা করে যে কি যে দেখছি, এটা যদি এখন এদেরকে বলি এরা তো আবার হাসি তামাশা করবে। বলে, না 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 আমি আসলে ভয় পাইছি, হ্যাঁ ভয় পাইছি, মহিলার চেহারা দেখে ভয় পাইছি। তখন ওনার বলে, ওই মহিলার চেহারা দেখে ভয় পাওয়ার কিন্তু স্বাভাবিক, একজন মহিলা 40 থেকে 50 বছর বয়স হবে, স্বাভাবিক মহিলা, স্বাভাবিক গড়ন, একটু কুজো, এই তো ভিক্ষা দিলি চলে গেল, তারপর ভয়ের কি আছে, চল। আর ওনার এই ভয় পাওয়া নিয়ে ও মহিলারা টুকটাক হাসি তামাশাও করে, কিন্তু ওনার ভয়ের এই যে যেই ইয়েটা মানে প্রভাবটা, এটা কিছুতেই কাটে না, উনি চুপচাপ হয়ে বসে আছে। যাই হোক, ওই মহিলারা তারা কিছুক্ষণ পরে নিজ নিজ বাড়িতে চলে যায়। সন্ধ্যার আগে তার স্বামী আসে বাইরে থেকে, মানে ক্ষেত থেকে স্বামী আসে। সন্ধ্যার পরে তার একমাত্র ছেলে এবং তার হাজবেন্ড তাকে নিয়ে যখন খেতে বসে, তখন খেতে বসার সময় তখন তার ছেলে এবং হাজবেন্ড একসাথে খাওয়া দাওয়া করছিল। তখন বলে যে আজকে এইরকম একটা ঘটনা ঘটছে, এরকম একজন মহিলা আসছিল, ওই মহিলার ঝোলার মধ্যে আমি একটি ভয়ঙ্কর জিনিস দেখেছি। বলে, কি দেখছো? বলে, আমি যখন ওই মহিলার ঝোলার মধ্যে চাল ডাল একসাথে ঢেলে দিচ্ছিলাম, ওই মহিলাটা হাত দিয়ে যখন তার ঝোলাটা ফাঁকা করেছিল, তখন আমি দেখি ওই ঝোলার মধ্যে মেয়েদের লম্বা লম্বা চুল পেঁচানো, মানে পেঁচিয়ে রাখা, আর ওই চুলের ভেতর দিয়ে মানুষের চোখের মতো বড় বড় চোখ তাকিয়ে আছে, এবং মানুষের চোখ যেমন চোখের পলক ফেলে পিটপিট করে, ওই অনেকগুলো চোখ বিক্ষিপ্ত অবস্থায় ওই ঝোলার মধ্যে রাখা, ওই চোখের উপর দিকে ওই চুলগুলো আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই চোখগুলো পিটপিট করছে, আর ওর উপরেই আমি চাল ডাল ঢেলে দিয়েছি, এবং ওই সময় আমি জিনিসটা দেখেছি। এই কথা শোনার পর ওনার হাজবেন্ড বলতেছেন যে সর্বনাশ, এইটা তো মনে হচ্ছে ওলা বিবি আসছিল আমাদের বাড়িতে, আর ওলা বিবি তো রোগ ছড়ায়, মানে কলেরা ছড়ায়। তখন ওই মহিলা বলে যে তাহলে এখন উপায়? বলে, আমাদের কোনো ভয় নাই, তুমি তো তাকে চাল ডাল দিয়েছো, সাহায্য করেছো, যারা সাহায্য করে তাদের সাধারণত কিছু হয় না, এই কথা বলে, সুতরাং আমাদের কারো কিছু হবে না, এই কথা বলে তার ওয়াইফকে আশ্বস্ত করে। এর মধ্যে কি হয়, খাওয়া দাওয়া করে যখন তারা সকলে শুয়ে পড়েছে, রাত 10টা সাড়ে 10টার দিকে, আর গ্রামের ওই সময় ব্রিটিশ পিরিয়ড রাত 10টা সাড়ে 10টা, তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি অনেক মানে কি ভয়ানক রাত, বা অনেক রাত আর কি, গভীর রাত। হঠাৎ করে তার স্বামী সে ওই বমি করার জন্য ওয়াক ওয়াক শব্দ করতে থাকে, এবং সে দৌড়ে ঘর থেকে বাইরে যায়, এবং কন্টিনিউ তার বমি হচ্ছে। এদিকে স্বামীর এই অবস্থা দেখে উনি কি করবেন বুঝতে পারছেন না।
উনি টুকটাক যতটুকু গ্রামীণ চিকিৎসা জানতেন, স্বাভাবিকভাবে সবাই যেটা জানে উনি সেটা করার চেষ্টা করেন, কিন্তু তার স্বামীর বমি বন্ধ হয় না। এদিকে সারা রাত ধরে বমি হচ্ছে, আর তার ছেলের ভোর রাত থেকে বমি শুরু হয়েছে। একই রকম শুরু হয়েছে বমি। পরের দিন সকালবেলা যখন ওই লোকজন আসছে, কি হইল, উনিও লোকজনদেরকে ডেকেছেন, তখন বলে এই তো ঘটনা, রাত থেকে তো এরকম বমি শুরু হয়েছে। তখন উনি আরো একটি বিষয় গ্রামবাসীকে বলেন যে গতকাল দুপুরবেলা যে মহিলাটি এসেছিল, আমার স্বামী বলতেছে ওইটা ওলা বিবি ছিল, যে ওলা বিবিকে আমি চাল ডাল দিছি আর তার ব্যাগের মধ্যে আমি এই এই জিনিস দেখেছি। তখন এই ঘটনা যখন মানে তারা শুনছে, সকালবেলার ঘটনা এটা, তখন দেখা যাচ্ছে যে ওই বাড়ির উঠোনের, ওই গ্রামের লোকজন দেখছে যে ওই বাড়ির উঠোনের বিভিন্ন জায়গায় ওই যে মহিলাদের লম্বা লম্বা যে চুল, ওই চুলগুলো ছড়ানো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আছে। তখন ওই গ্রামের মহিলারা বলে সর্বনাশ রে, গ্রামে তো ওলা বিবি ঢুকছে। তো তারা তো খুব আতঙ্কিত হয়, যে যার বাড়িতে চলে যায়, মানে তাকে সবাই অ্যাভয়েড করে। তখন ওই মহিলা কি করে, এখন উপস্থিত ভাবে কি করবেন বুঝতে পারে না, তখন সে ঝাড়ু দিয়ে উঠান থেকে ওই চুলগুলো বাইরে ফেলে দেয়। এদিকে তার হাজবেন্ড এবং ছেলের অবস্থা খুবই খারাপ। এদিকে তাদের বিষয়ে কোনো ডাক্তারি পদক্ষেপ নেওয়ার আগেই তারা দুনিয়া ছেড়ে বিদায় নেন। আর তাদের মারা যাওয়া গ্রামের মধ্যে আরো আতঙ্ক সৃষ্টি করে। সবাই নিজেদের ঘরে নিজেদেরকে আবদ্ধ করে রেখে কেউ সহজে বের হতে চায় না। আর চারদিকে রটে যায় ওই গ্রামে ওলা উঠছে, ওলা উঠছে রে, ওলা উঠছে, এইভাবে মানে চারদিকে এটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এখন কথা হলো যে এইরকম করে 1-2 দিন যায়, আর কোনো না কোনো বাড়িতে ওই বাড়ির লোকজন ওলাতে আক্রান্ত হয়, মানে কলেরাতে আক্রান্ত হয়। আর কলেরার যে লক্ষণগুলো যেগুলো ছিল, এগুলো কিন্তু ওই প্রথম যেই বাড়ির কথা বলছি সেই বাড়ির ওই কর্তা এবং তার ছেলের মধ্যে দেখা গিয়েছিল। বমির সাথে তারও অনেক লক্ষণ রয়েছে, সেগুলো দেখা গিয়েছিল, এবং সেগুলোর চূড়ান্ত পর্যায়েই তারা দুজন মারা গিয়েছিল। তো একই রকম ভাবে প্রথমে বমি, তারপর থেকে শুরু করে নিয়ে আরো বিভিন্ন ব্যাপারগুলো গ্রামের বিভিন্ন ঘরে ঘটতে থাকে, এবং যেই বাড়িতেই এটা শুরু হয় একদিনের মধ্যে ওই বাড়ির সকলে মরে সাফ। এইভাবে চলতে থাকে। এখন গ্রামের লোকজন যে কি করবে এটা ঠিক বুঝতে পারছে না, কেউ তো ঘর থেকে বেরিয়ে হচ্ছে না। কোন বাড়িতে মানুষ মারা গেছে, তাদেরকে দাফন কাফন কে করবে, এটা নিয়েও কারো কোনো টেনশন নাই। নিজের জীবন বাঁচানোর জন্য সবাই মরিয়া হয়ে আছে যে কোনোভাবেই তারা যেন আক্রান্ত না হয়। এর মধ্যে ওই গ্রামে আর একজন ব্যক্তি ছিলেন, উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন। ওরকম হুজুর ছিলেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, সৎভাবে জীবনযাপন করতেন, নিজের পরিবারকে ইসলামিক যেই নিয়ম কানুন রয়েছে তার মধ্যে রাখার চেষ্টা করতেন, মানে একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন তিনি। তো উনি ফজরের আজানের পর, আজানের বেশ খানিকক্ষণ পর, সূর্য তখনও ওঠেনি, মানে সূর্য কেবল উঠছে, তখন চারদিকে অন্ধকার অন্ধকার আছে। তো উনি কি করতেন, উনি ওনার বাড়ির কাছাকাছি একটা পুকুর রয়েছে, বেশ বড় পুকুর রয়েছে, তো ওই পুকুরের কাছে, পুকুরের ঘাটে অজু করতে চান। তো পুকুরের চারদিকে ঝোপঝাড় রয়েছে, মানে পুকুরের যে পাড় সেই ঝোপঝাড় রয়েছে। তো উনি যখন অজু করতে যাচ্ছেন তখন কিন্তু আলো কেবল ফুটছে, হালকা আলো ফুটছে আর কি, চারদিকে তখনও বোঝা যাচ্ছে। হঠাৎ করে পুকুরের উত্তর দিকে উনি মানে খচখচ আওয়াজ পান, মনে হচ্ছে ঝোপের মধ্যে খচখচ কিছু আওয়াজ হচ্ছে। তো উনি তখন অজু কিন্তু শুরু করেননি। উনি দেখতেছেন যে ওই ঝোপের মধ্য থেকে কিছু একটা বের হলো, এবং যেটা বের হলো সেটা প্রায় 10 ফুট লম্বা একজন মহিলা, পরনে সাদা শাড়ি পরা, এবং সে ওই ঝোপের মধ্যে থেকে বের হলো। বের হয়ে ওই পুকুরের পাড় যেটা রয়েছে সেখান দিয়ে হেঁটে খুব অনায়াসে পুকুরের পানির কাছে নামলো, এবং পানির কাছে নেমে সে পুকুরের ঠিক মাঝখান দিয়ে, মানে ওই পাশ থেকে হাঁটা শুরু করলো। পানির উপর দিয়ে হেঁটে সে দক্ষিণ থেকে উত্তর দিকে চলে গেল। উত্তর দিকে গিয়ে সে আবার স্বাভাবিকভাবে, মানে আমরা তো পুকুরের ঢালে উঠতে গেলে একটু মানে কোনো কিছু ধরে উঠি, কিন্তু সে কিন্তু কোনো কিছু ধরে নামেও নাই,
ওঠেও নাই, সে একদম মানে যেভাবে মানুষ হাঁটে ঠিক স্বাভাবিকভাবে হেঁটে ওই পাশে যে ঝোপঝাড় রয়েছে সেই ঝোপঝাড়ের ভেতরে চলে গেলেন। তো উনি এই দৃশ্য দেখার পর উনি বুঝতে পারেন যে আরে এটা কি দেখলাম, এটাই তো মনে হয় সেই ওলাবুড়ি রে, আমি এখন ওলাবুড়িকে দেখছি রে, আমি ওলাবুড়িকে দেখছি, নাহলে কোনো মানুষ কি এভাবে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে? উনি যখন প্রচন্ড ভয় পান, তাড়াতাড়ি করে উনি উজু করে দ্রুত বাসায় যান, বাসায় যে নামাজ পড়ে ওনার পরিবারকে বলেন যে আমি তো এই দেখছি। এবং এই ওলাবুড়িকে দেখার এই ব্যাপারটা চারদিকে চাউর হয়ে যায় যে ওই লোকটা ওলাবুড়িকে সচক্ষে দেখেছে আজকে সকালবেলা। লোকজনের মধ্যে আরো ভয় ভীতি সঞ্চারিত হয় যে এখন কি হবে। ওই পুকুরের পানি তো অনেকেই ব্যবহার করে, মনে হয় ওই পুকুরের পানি ব্যবহার করলে কলেরা আরো ছড়াতে পারে। এখন গ্রামের মানুষজন পুকুরের পানি ব্যবহার করাও একরকম বন্ধ করে দেয়, মানে এতটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আর সত্যি সত্যি তো গ্রামের বিভিন্ন বাড়িতে এরকম ওলা উঠছিল। এই কারণে গ্রামের মানুষের মধ্যে এই ভয়ভীতি সঞ্চারিত হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আর এরপরে আরো একটি ঘটনা ঘটে। তবে ওই যে হুজুর যেই মহিলাকে দেখেছিল সেখানে তার চেহারাকে দেখেনি, ঘোমটা দেয়া ছিল, এজন্য তার চেহারা দেখেনি। তবে তার হাত পা গুলো অস্বাভাবিক রকমের লম্বা মনে হচ্ছিল। তো এরপরে গ্রামের কয়েকজন মানুষ তারা বলতে থাকে, মানে সবাই যে ঘরের মধ্যে মানে যদি ঢুকে থাকলে তো আর খাওয়া দাওয়া হবে না, কেউ না কেউ তো বাইরে বের হবেই, কারণ গ্রামের মানুষজন তো ঘরে এইভাবে খাবার মজুত করে রাখে না। অনেকে আছে দিন মজুর বা দৈনন্দিন কাজে তো বাইরে কিছুটা বের হতেই হয়। এরকম বেশ কয়েকজন বাইরে বের হয়েছে, নিজেদের মধ্যে দেখা হয়, তারা কাছাকাছি আসে না, এমনি তারা জিজ্ঞেস করে তোমার বাড়ির কি অবস্থা, এই কি অবস্থা। আর এর মধ্যে তারা বলে যে আমি রাত্রে এক মহিলাকে স্বপ্ন দেখছি, ভয়ানক এক চেহারা, ঘোমটা দেয়া, ঘোমটার মধ্যে চেহারা দেখা যায় না, তবে হালকা একটু দেখা যায়, মনে হচ্ছে যে চেহারাটা আগুনে পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমন, খুবই কুৎসিত ভয়ানক চেহারা, চোখগুলো জল জল করছে। এবং সে বলছে যে কালো খাসি দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, এই ধরনের কথা বলছে। তো সকলে বলে মানে আরে তাই নাকি, আমিও তো এরকমই স্বপ্ন দেখছি। তো দেখা যাচ্ছে ওখানে উপস্থিত যারা যারা ছিল, 7-8 জন যারা ছিল, দূরে দূরে দাঁড়িয়ে বলছে যে মানে ওদের মধ্যে সিংহভাগ লোকই তারা একই রকমের স্বপ্ন দেখেছে। এখন কি করা যায়, তারা তো চিন্তা করছে এইভাবে তো চলতে দেওয়া যায় না, এভাবে তো গ্রামের মানুষ মোটে সাফ হয়ে যাবে। তখন তারা চিন্তা করছিল, এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে। সেটা হলো ওই গ্রামের থেকে আর একটা মানে আরো দূরে একটা বাজার ছিল, সেখানে হাট বসতো। তো ওই গ্রামের 2 জন লোক হাট করার জন্য সেখানে গিয়েছিল। তো হাট করতে করতে বেশ দেরি হয়ে যায়, আর দেরি হওয়ার কারণে তখন মানে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার পরে তারা ফিরছিল, তখন তার গ্রামের মধ্যে যখন ফিরছিল হেঁটে হেঁটে, ওই সময় কিন্তু স্পষ্ট চাঁদের আলো ছিল, মানে মেঘ ছিল না আকাশে, একদম পরিষ্কার চাঁদের আলো তো অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। তো ওই গ্রামের ওই রাস্তা দিয়ে হাঁটার সময় পুরাতন একটি অশ্বত্থ গাছ ছিল। ওই অশ্বত্থ গাছের কাছাকাছি তারা যখন এসেছে, তখন মানে একজন মহিলার কান্নার আওয়াজ তাদের কানে ভেসে আসে। যত অশ্বত্থ গাছের কাছে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তত ওই কান্নার আওয়াজটা স্পষ্ট হচ্ছে। এবং কান্নার আওয়াজটা খুব মানে কর্কশ কান্না, মানে কোন একজন মহিলা কেউ যদি কর্কশ ভাবে কান্নাকাটি করে, হু হু করে এরকম কান্নাকাটি করে না, এবং সেটাও মানে অনেকটা ভয়ঙ্কর কান্না আর কি। এটা ঠিক আসলে ভাষায় বোঝানো সম্ভব নয়, আপনারা হয়তো একটু অনুমান করে নিতে পারেন প্রিয় লিসেনার্স। তো এই ধরনের কান্না করছে। তারা যখন কাছাকাছি এসেছে তখন দেখে একজন মহিলা সাদা কাপড় পরা, তাকে দেখে বোঝাই যাচ্ছে তিনি দাঁড়ালে অনেক লম্বা দেখা যাবে। সে হাঁটু ভাঁজ করে সেখানে মুখ গুজে কান্নাকাটি করছে। তো এই দৃশ্য দেখে তারা ওখান থেকে দ্রুত চলে যায় যে এইটা তো ওলা বিবি হবে রে, এটা তো ওলা বিবি হবে, এর কাছেই যাওয়া যাবে না। তখন তারা অন্য দিক দিয়ে ঘুরে চলে যায়। এদিকে কি হয়, তারাও কিন্তু গ্রামে গিয়ে বলে যে রাতের বেলা ওই অশ্বত্থ গাছের নিচে আমরা ওলা বিবিকে দেখেছি। এরপর থেকে ওই রাস্তা দিয়ে মানুষজন হাঁটা আবার বন্ধ করে দেয়, যে সর্বনাশ, ওলা বিবির সাথে দেখা হয়ে গেলে তো বিপদ হবে। যদিও বা ওই 2 জন লোকের সাথে ওলা ওঠার ঘটনা ঘটেছিল কিনা এটা নিশ্চিতভাবে বলা যায় না।
তো ওনারা এই সমস্যা দূর করার জন্য গ্রামবাসীর কয়েকজন তারা আর এক গ্রামে এক ভালো হুজুরের সাথে গিয়ে দেখা করেন। তো হুজুর সব কথা শোনেন, তাদেরকে বিস্তারিত সব বলেন যে কিভাবে প্রথম ঘটনাটা ঘটেছিল, কোন বাড়িতে এসেছিল, ওই মহিলা কি দেখেছিল, তার হাজবেন্ড এবং স্বামী মারা গেছে, তারপরে এই এই ঘটনা ঘটেছে, পুকুরে তাকে দেখা গেছে, পরে দুজন লোক তাকে দেখেছে। তখন ওই হুজুর সব শোনেন, সব শোনার পরে বলেন যে আসলে আপনারা আরো আগে আসলে ভালো হতো, তাহলে অনেক লোক হয়তো বা বেঁচে যেত আল্লাহ তাআলার ইচ্ছায়। তো হুজুর এটাও বলেন যে আসলে এই ওলাবুড়ি এটি একটা কলেরার জীবাণু বাহক এক ধরনের ভয়ঙ্কর জিন। এটা বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে এবং এই রোগগুলো সে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং একটা পর্যায়ে সে বিভিন্ন ধরনের জিনিস দাবি করে। এই জিনিসগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। তো আপনারা কখনো এই কাজগুলো করবেন না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ এটা শেষ হবে, এটা একটা সময় শেষ হবে ইনশাল্লাহ। এটার কাজ আমি করব, তবে আপনাদেরকেও কিছু কাজ করতে হবে। তখন ওই হুজুর যেটি করেন, গ্রামবাসীদেরকে কিছু দোয়া শিখিয়ে দেন এবং বলেন যে সন্ধ্যার পর থেকেই আপনারা ঘরে বসে জিকির আজগার করবেন, যত পারেন জিকির আজগার করবেন, প্রয়োজনে সকালে ঘুমাবেন ফজরের নামাজ পড়ে, কিন্তু ফজরের আগ পর্যন্ত আপনারা জিকির আজগার করার চেষ্টা করবেন। কেউ না কেউ জিকির আজগার করতেই থাকবেন, বাড়ির সবাই একসাথে ঘুমাবেন না, কেউ না কেউ জেগে থাকবেন এবং উচ্চ স্বরে জিকির আজগার করতে হবে। তখন এই মেসেজটা গ্রামের সব বাড়িতে পৌঁছে দেওয়া হয়, যে বাড়িগুলোতে তখনও আক্রান্ত হয়নি, আর যারা আক্রান্ত হয়েছে তাদেরকেও শিখিয়ে দেওয়া হয় যে আপনারা ওটা পড়তে থাকেন। আক্রান্ত হয়েছে তাতে কি, হায়াত মওত আল্লাহর হাতে, ওলাবুড়ির কি ক্ষমতা আছে কারো প্রাণ কেড়ে নেয়ার? নিশ্চয়ই না। তখন এটা পড়তে থাকেন, গ্রামের সবাই ওইটা পড়তে থাকে, ওই আমলটা করতে থাকে। অদ্ভুত ব্যাপার হলো ওই গ্রামে যারা ওলা ওঠার শিকার হয়েছিল, এরা আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকে, পরের দিন থেকে তার অবস্থার উন্নতি হতে থাকে, আর নতুন করে ওই জিনিসটা সংক্রমিত আর হচ্ছে না। কিন্তু হুজুর বলেছিল টানা 7 দিন এই কাজটি করে যাবেন, 7 দিনের মধ্যে ইনশাল্লাহ যার হায়াত শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা তো তাকে নিয়েই যাবেন তার কাছে, আর যিনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তাআলা এই ওসিলা সুস্থ করে দেবেন, নতুন করে ইনশাল্লাহ কেউ আক্রান্ত হবে না। কিন্তু 7 দিনের মধ্যে কেউ এটা ছাড়া যাবে না। তো ওনারা তো এটা পড়ছে এবং ওই 7 দিনের শেষ দিকে এসে ওই আবারও তো হাটের দিকে যেতে হবে, গ্রামের লোকজন তো হাট থেকেই বাজার ঘাট করে, নাহলে তো তারা কি খাবে। আরো দুজন লোক ওই দিনেও তাদের হাট শেষ হতে দেরি হয়ে যায়, ওরকম একসাথে, সাধারণত একা আসে না গ্রামের লোকজন, রাতের বেলা দলবদ্ধভাবে আসে, এরকম দুজন লোক হাট করে ফিরছিল। তারাও ওই যখন দেখছে যে গ্রামের ইয়েটা কমে গেছে, ওলার প্রকোপটা কমে গেছে, তখন তারাও ওই অসত্য গাছের ওই রাস্তা দিয়ে আসছিল। তারাও সেই শব্দ সেই কান্নার শব্দটা শুনতে পায়। তখন তারা বলে, আরে এটা কি শব্দ? তখন তারা ওদিক দিয়ে যাচ্ছিল, তখন দেখে এই যে সেই একই আকৃতির সাদা কাপড় পরা একজন মহিলা, হাঁটু ভাঁজ করা, হাঁটুর মধ্যে মুখ গুজে কান্নাকাটি করছে। এর মধ্যে একজন বলে, আরে এটা কি আমাদের গ্রামের কোনো মহিলা নাকি, একটু দেখি। তখন আরেকজন বলে, খবরদার করিস কি, তুই জানিস না যে এই ঘটনা এর আগে ঘটছে? বললে যে ঘটছে, এখন তো নাই, এখন তো কমে গেছে, এটা তো আমাদের গ্রামের কোনো মহিলাও তো হইতে পারে, পদ ভুলে চলে আসতে পারে বা কোনো কারণে পারিবারিক সমস্যা এখানে চলে আসতে পারে, হয়তো এখানে বসে আছে, কিছুক্ষণ পরে আত্মহত্যা করবে, এরকম ঘটনা তো আমরা শুনি। তো তাকে একটু জিজ্ঞেস করি। তো আর একজন বারবার তাকে না করছে, কিন্তু ওরা এইভাবে না করতে করতে যখন এগিয়ে যাচ্ছে, তখন দুজনের নাকে বিশ্রী রকমের পচা গন্ধ, মাছ পচে গেলে যেরকম গন্ধ হয় ঠিক ওই রকমের গন্ধ তাদের নাকে ভেসে আসে। তখন আরেকজন বলে যে খবরদার কাছে যাস না, তুই দেখ ওই মহিলার আকৃতি স্বাভাবিক মহিলার থেকে বড়, হাত পা গুলো বড় বড় মনে হচ্ছে, আর এইরকম পচা গন্ধ কি কোনোখান থেকে আসে? আশেপাশে তো কোনো জলাশয় নেই যে সেখানে কোনো মাছ টাছ পচে গেছে, সুতরাং কাছে যাস না। ওই লোকটা যদিও কাছে যাওয়ার চেষ্টা করে ওই মহিলার কুশলাদি জানানোর জন্য, কিন্তু সে তাকে টেনে ধরে। ওরা যখন চলে যাচ্ছিল আর একটু দূর দিয়ে, তখন ওই মহিলাটি তার মাথা উঠায়, মাথা উঠানোর পর বলে ওঠে, কিরে তোরা চলে যাচ্ছিস, আমাকে তো তোরা এই গ্রামে থাকতে দিলি না, না কি ভেবেছিস তোরা সব বেঁচে যাবি? আমি আবার আসবো, আবার যখন আসবো না, এই গ্রাম সাফ না করে দিয়ে আমি যাবো না। তখন ওই মহিলাটির দিকে যখন তারা তাকিয়েছে, তারা ওই মহিলার ভয়ানক চেহারা সর্বপ্রথম এই দুজন ব্যক্তি খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছিল। তারা দেখে এমন ভয়ঙ্কর চেহারা
এবং তার চোখ দুটো জল জল করছে, অন্ধকারের মধ্যে জল জল করছে, মানে সাদা, মানে চোখ দুটো ছিল সাদা এবং জল জল করছে লাইটের মতো। আর মুখটা অস্বাভাবিক রকমের লম্বা, চেহারা ওই আলোতেই, মানে চাঁদের আলোতে ওই সময় যতটুকু ছিল ততটুকু ছাড়াও মনে হচ্ছে ওই মহিলার চেহারাটা মানে কুৎসিত এবং কালো হলেও বেশ স্পষ্ট, মানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং মনে হচ্ছে যে ওই মহিলার মুখ পোড়া, ঠিক যেমনটা স্বপ্নে দেখা গিয়েছিল, এমন অবস্থা। ওরা এই মহিলার এই কথা শুনে ওইখান থেকে ঝেড়ে দৌড় দেয় এবং দৌড় দিয়ে গ্রামের প্রত্যেকটা বাড়িতে, গ্রাম তো খুব বেশি বড় ছিল না, তো প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলে যে এই ওলা বিবিকে দেখছি, কেউ জিকির থামাবে না, 7 দিন না হওয়া পর্যন্ত কেউ থামাবে না। অনেকের মধ্যে একটা শিথিলতা চলে আসছিল যে কমে গেছে তো, কিন্তু এরপরে মানে তখন লোকজন আরো ভয় পায় এবং তারা আরো নতুন উদ্যমে তারা ওই হুজুরের শিখিয়ে দেয়া দোয়া দুরুদ এবং জিকির আজগার গুলো পাঠ করতে থাকে। এভাবে 7 দিন পার হয়ে যায়। 7 দিনের মধ্যে যেটি হয় যে নতুন করে কেউ আক্রান্ত হয়নি, যারা আক্রান্ত ছিল তারা আস্তে আস্তে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। তবে এর মধ্যে কেউ কেউ মারা গিয়েছিলেন যারা এক্সট্রিম পর্যায়ে ছিলেন। পরবর্তীতে গ্রামের লোকজন আবার সেই হুজুরের কাছে যায়। হুজুর বলেন যে আমি সময় করে তোমাদের গ্রামে আসবো, যখন ওদিকে যাব, এবং গ্রামে এসে গ্রামের বিভিন্ন প্রান্তে আমি দোয়া দুরুদ পড়ে ইনশাল্লাহ তোমাদের গ্রামকে আল্লাহর চান্ত বন্ধ করে দিয়ে যাব, আর এই মহিলা আর এখানে আসতে পারবে না ইনশাল্লাহ। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি মানে ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা, তো এগুলো একত্র করতে হয়েছে। আর এই ঘটনাটি মূলত এই সৌমিত্র রায়ের মামির নানার যিনি কাকা, এই কাকা উনি ওনার নানার কাছে বলেছিলেন। ওনার কাকা ওই সময় জীবিত ছিলেন, উনি ওই গ্রামের লোকই ছিলেন। উনি যদিও বা ওলাবুড়িকে দেখেননি, কিন্তু ওলাবুড়ির ওই ঘটনা যে ঘটছে ওই গ্রামে সিংহভাগ লোকই মুসলিম ছিলেন, হিন্দু অল্প কয়েকটি পরিবার ছিল, তার মধ্যে ওনার পরিবার একটা। এখন তাদেরকেও বলা হয়েছে যে আপনারা আপনাদের ঘরে বসে আপনাদের যেই দোয়া আছে বা তন্ত্রমন্ত্র সেগুলো পড়তে থাকবেন, মানে প্রত্যেকেই তার তার ধর্মের বিষয়গুলো পড়তে থাকবে। তো ওনারা কিন্তু ওইভাবে ঘরে বসে আমল করেছিলেন, যার ফলে তাদের পরিবারেরও কোনো ক্ষতি হয়নি। তবে গ্রামের বেশ কিছু মানুষ মারা গিয়েছিল, এবং যেই বাড়িতে শুরুর দিকে ঢুকেছে, মানে শুরুর দিকে বলতে ওই হুজুরের আমল শিখাই দেওয়ার আগে ওই মানে বাড়ি সাফ হয়ে গেছে, এবং কবর দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যেত না, এমন একটা আতঙ্ক মানে মানুষের মধ্যে বিরাজ করত। আমরা দেখেছি করোনা হলেও আমাদের মধ্যে এই ধরনের আতঙ্ক বিরাজ করেছিল। কেউ কারোর সাথে আমরা দেখা করি না, কারো বিপদেও আমরা এগিয়ে আসি না, এমন একটা সিচুয়েশন কিন্তু এই করোনার মধ্যে 2020 সালের মার্চের পর থেকে আমরা দেখেছি। সুতরাং ওলা ওঠার ওই ভয়াবহতা আমরা হয়তো ওই সময় দেখিনি, কিন্তু করোনার মাধ্যম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু দেখেছি, শিখেছি যে এই ধরনের পরিবেশ পরিস্থিতি কতটা ভয়ানক হয়। তো প্রিয় লিসেনার্স, আমি বলেছিলাম যে এই ঘটনার একটি ব্যাখ্যা রয়েছে। আপনারা অনেকেই বলতে পারেন যে জীবন মৃত্যু সবকিছু তো আল্লাহর হাতে, এবং কোনো সংক্রামক ব্যাধি আল্লাহর ইচ্ছা ছাড়া ছড়ায় না। তাহলে ওলাবুড়ির কি ক্ষমতা আছে সে গ্রামের পর গ্রাম সে এই রোগ সংক্রমিত করে মানুষকে মেরে ফেলে? এটা কিভাবে হয়? আমি এই বিষয়ে একজন আলেমের সাথে কথা বলেছিলাম। তো তিনি এই বিষয়ে যেটা আমাকে বলেছেন, আমি আমার নিজের কথা বলছি না, তিনি বলেছেন যে দেখুন, আমরা যদি কোনো একটা রোগ, মারাত্মক একটা রোগ হয়, এবং ডাক্তার যদি বলে যে আপনি নিজেকে আইসোলেটেড রাখবেন, আপনার সংস্পর্শ অন্য লোকের এই রোগ হতে পারে, আমি যদি ইচ্ছাকৃতভাবে ওই কোনো একজন মানুষকে সেই রোগ ছড়িয়ে দেওয়ার জন্য তাকে আলিঙ্গন করি, টাচ করি, এবং তার ফলে ওই লোকের কিন্তু এটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক ধরনের খুবই পিশাচ এবং দুষ্টু প্রকৃতির জিন হচ্ছে এই ওলাবুড়ি বা ওলা বিবি। ওরা এই ওলা রোগের বা কলেরা রোগের জীবাণু বহন করে, এবং ওরা এটা ছড়িয়ে দিতে চায়, এবং ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে যায়। এবং একটা পর্যায়ে কি হয় যে তারা কিছু ভোগ দাবি করে যে এটা আমাকে দাও, তখন গ্রামবাসীরা বাধ্য হয়ে এই জিনিসটা দেয় এবং সে সেখান থেকে চলে যায়, আর না দিলে পুরো গ্রাম সে সংক্রমিত করে। তো এই ধরনের ব্যাপারগুলো মূলত মানুষকে শিরকের মধ্যে নিয়ে যায়। আর
ওলা বিবি চাইলেই যে কেন কোনো মানুষকে মেরে ফেলতে পারে বা সংক্রমিত করতে পারে বিষয়টা এরকম নয়। তবে সে যেহেতু এই রোগের জীবাণু বহন করে, যার কারণে এটা সংক্রমিত হয়ে যায়। তবে সেই আলেম এটা বলেছেন যে যেহেতু আল্লাহর ইচ্ছায় মানুষের মৃত্যু হয়, জন্ম হয়, সুতরাং ওলা বিবির এই ঘটনাগুলো আল্লাহর ইচ্ছাই হয়। আল্লাহ যদি চান তাহলে সংক্রমিত হবে, না হলে হবে না। আর যারা মারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবেই মৃত্যু রেখেছিলেন, যার কারণে হয়েছে। তো এইভাবেই তিনি আমাকে ব্যাখ্যাটা দিয়েছিলেন। আর ওলা বুড়ির ঘটনাগুলো এখন খুব একটা শোনা যায় না। এর কারণ হলো যে এখন মানুষ অনেক সচেতন হয়েছে, তারপর বিভিন্ন রোগের টিকা আবিষ্কৃত হয়েছে, যার ফলে ওলা বিবি সংক্রমিত করলেই যে মানুষ মারা যাবে বিষয়টা এরকম নয়। তবে আমি আমার আব্বুর মুখ থেকে শুনেছি, আমার যারা আরো আত্মীয় স্বজন যারা অনেক মুরব্বী তাদের মুখ থেকে শুনেছি, তারাও এই ভয়াবহ এই ওলার সংক্রমণ তারা দেখেছেন। গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত, পরে বিশেষ রিচুয়াল করে এই সমস্যার সমাধান করতে হতো। তবে বিভিন্ন ক্ষেত্রে যে রিচুয়ালের কথাগুলো আমি শুনেছি, সেই রিচুয়ালগুলো আসলে রুকিয়া না, এটা শরিয়াহ সম্মত নয়। এটা ওই ওলা বিবিকে খুশি করা সংক্রান্ত রিচুয়াল, যার কারণে সেই রোগের প্রকোপটা থেমে যেত। তবে আমি যেই ঘটনাটি এখন আপনাদেরকে শোনালাম, এটা কিন্তু শরিয়াহ সম্মতভাবে এই রিচুয়ালটা বা রুকিয়া করা হয়েছিল, যার ফলে ওই ওলা বিবিকে কোনো ভোগ দিতে হয়নি। এই জন্য তার খুব ক্ষোভ ছিল যে আমাকে তোরা তাড়িয়ে দিলি, আমি আবার আসবো। পরে সে আবার এসেছিল কিনা এটা কোনো এই ঘটনা আমরা আর পরবর্তী জানতে পারিনি, যেহেতু অনেক আগের ঘটনা, তবে হয়তো আর আসেনি। আর ঘটনাটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোনো একটি গ্রামের ঘটনা। এটা এক্সাক্ট যে কোন গ্রাম, এই গ্রামটি সৌমিত্র রায় আমাদেরকে বলতে পারেনি। প্রিয় লিসেনার্স, ওলা বিবি সংক্রান্ত এই ঘটনাটি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আপনারা এখন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাচ্ছি সৌমিত্র রয়ের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এই স্পেশাল দ্বিতীয় এপিসোডে। আশা করি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত সৌমিত্র রায় সংগ্রহ করেছে তার মায়ের কাছ থেকে। তার মায়ের কাছ থেকে ঘটনাটি সংগ্রহের পর সে নিজেও সরেজমিনে সেখান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করার চেষ্টা করেছে। মূলত এই পুকুরকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত কবে থেকে হয়েছিল এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত সৌমিত্র রায় সংগ্রহ করতে পারেনি। এই পুকুরটি খনন করার সাথে সাথেই কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছিল, বা খনন করার আগে কোনো কেউ স্বপ্ন দেখেছিল কিনা, বা কোনো ধরনের কোনো ঘটনা প্রচলিত আছে কিনা, সেই বিষয়ে কোনো কিছু এখনো জানা যায়নি। তবে জানার চেষ্টা করছে সে। তবে মূল ঘটনা যেটা আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি ঘটেছিল 1977 কি 78 সালের দিকে। ঘটনাটি ছিল এমন, ওই পুকুর যেখানে রয়েছে, ওই পুকুরের সাইড দিয়ে কিন্তু আরো ঘর বাড়ি রয়েছে। তো সেখানে এক রাতের বেলা হঠাৎ করে ওই বাড়ির লোকজন গভীর রাতে তারা ঘুমিয়েছিল, তারা শব্দ শুনতে, চট 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 শব্দ, মনে হচ্ছে গাছের ডাল ভেঙে যাচ্ছে, ডাল ভেঙে পড়ে গেলে বা গাছ যদি উপড়ে পড়ে যায় এক ধরনের শব্দ হয় না, ওরকম শব্দ, এবং সেই সাথে মাটিতে কম্পন হচ্ছে। তো ওই বাড়ির লোকজন মনে করছে আরে ভূমিকম্প নাকি, এই চিন্তা করে তারা হুড়মুড় করে ঘর থেকে বের হয়েছে। তো ঘর থেকে বের হয়ে দেখেন না, গাছের কোনো ডালপালা নড়াচড়া করছে না, তারপরে সবকিছু স্বাভাবিক। তাহলে এই শব্দটা কোত্থেকে আসলো? তখনও কিন্তু মনে হচ্ছিল যে একটা শব্দ হচ্ছে। তখন তারা অনুধাবন করে যে এই শব্দটা আসছে ওই পুকুর থেকে, যে পুকুরকে স্থানীয়ভাবে এখনো বড় পুকুর নামে চেনে। তো তারা কি করে, যাদের হাতে টর্চ ছিল, হারিকেন ছিল, যারা যেভাবে ওই মুহূর্তে আলোর ব্যবস্থা করতে পেরেছিল, তারা সবাই মিলে সেই পুকুরের দিকে যায়।
তো পুকুরের দিকে যাওয়ার পর দেখতে পায় যে পুকুরের যেই পাশটাতে ঘাটলা আছে, মানে ঘাট আছে, আগেকার দিনে তো আসলে এরকম পাকা করা ঘাট থাকতো না, ওই সময় গাছের গুড়ি, তারপরে বিভিন্ন কাঠ, তারপরে খেজুর গাছ, এইগুলো ফেলে দিয়ে দিয়ে মানে উঠানামার ব্যবস্থা করতো, ওটাই ছিল ঘাট। ছোটবেলায় কিন্তু আমরা এরকম ঘাটে অনেক গোসল করেছি, আর এই অভিজ্ঞতা হয়তো আপনাদেরও আছে। তো ওই রকম ঘাট ছিল সেখানে। এই ঘাটের উল্টো পাশে তারা দেখছে যে যে পার রয়েছে সেখানে মাটি চটচট চটচট করে ফেটে যাচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং ওইদিকে তো অনেক গাছপালা ছিল, ওই গাছপালাগুলোই মূলত একটার উপরে আর একটা পড়ে যাচ্ছিল, এই শব্দগুলোই তারা পাচ্ছিল, এবং এখনো সেটা হয়ে চলছে। মানে তারা ওই জায়গায় দাঁড়ানো অবস্থায় তারা সেটা দেখছে। একটা সময় কি হয়, ওই যে মাটিটা ফেটে গেছে, বেশ ফাঁকা হয়ে গেছে, ওর ভেতর থেকে মনে হচ্ছে কিছু একটা উঠছে, আস্তে আস্তে সেটা উঠতে থাকে। দূর থেকে তারা আসলে অতটা বুঝতে পারছে না জিনিসটা কি, দূর থেকে মনে হচ্ছে যে তারা যেটা বুঝতে পারে যে বিশাল আকৃতির একটা পাতিল, একটা ধাতব পাতিল, যেটা ঢাকনা দিয়ে মুখ আটকানো। সেটা কি করে, মাটির ভেতর থেকে নাকি আস্তে 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 মাটির উপরের দিকে ওঠে, এবং উপরের দিকে ওঠার সাথে সাথে সা করে আকাশের দিকে উড়ে যায়। আকাশের দিকে উড়ে কিন্তু খুব বেশি দূর যায়নি, মানে শূন্যে উড়ে যায়, এবং শূন্য থেকে আবার ধপাস করে ঠিক পুকুরের মাঝখানে গিয়ে পড়ে। এবং যখন ধপাস করে পড়েছে, চতুর্দিকে কিন্তু পানি ছড়িয়ে গেছে এবং বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। সকলের সামনে ওই পাতিলটি আবার পানির নিচে ডুবে যায়। সকলে দৃশ্য দেখে খুব ভয় পায়, এবং তারা বলে, আরে এটা কি, এটা কি দেখলাম। আর তারা যেহেতু ভয় পেয়েছিল, তারা দ্রুত ওখান থেকে সরে চলে যায়। পরদিন সকালবেলা তারা আসে, এসে দেখে যে গত রাত্রে যতটুকু ফাটা দেখেছিল মাটি, যে বিশাল হা হয়ে আছে মাটি, তো তারা অতটা নাই, এখন কিছুটা সংকুচিত হয়েছে। তখন ওই আশেপাশের লোকজন যেটা করে, আশপাশ থেকে মাটি কেটে এনে ওই জায়গা ফেলে, গাছের ডালপালা এই জিনিসগুলো দেয়, তারপরে ওখানে যে গাছগুলো উপরে পড়ে গিয়েছিল সেগুলো তারা সেখান থেকে সরিয়ে ফেলে। মানে তারা চেষ্টা করছে ওই জায়গাটা যতদূর সম্ভব স্বাভাবিক করার জন্য। এরপর থেকে নাকি ওই গ্রামের কেউ কেউ স্বপ্ন দেখতো, স্পেশালি ওই পুকুরের একদম পার্শ্ববর্তী যে কয়েকটা বাড়ি রয়েছে, এই বাড়ির কেউ কেউ স্বপ্ন দেখতো। কেউ স্বপ্নে এসে তাদেরকে বলছে যে তোরা এই পুকুরে এই জিনিস দিবি, সেই জিনিস দিবি, পাঠা বলি দিবি, গরু জবাই করবি, এই জিনিসগুলো বলতেছে, তাহলে এই যে ধন সম্পত্তি তোদেরকে দিয়ে দিও, তোরা বড় লোক হয়ে যাবে, এই ধরনের স্বপ্ন দেখতো। কিন্তু কেউই বড় লোক হওয়ার আশায় এই সাহসটি করতো না। সকলে চিন্তা করতো গরিব আছি ভালো, কিন্তু এই আপদ ডেকে ঘরে আনতে পারবো না, এরকম স্বপ্ন মাঝে মাঝে নাকি তারা দেখতো। এবার আসি আরো একটি ভয়ানক অভিজ্ঞতায়। এবার যে অভিজ্ঞতাটি শেয়ার করতে যাচ্ছি, এটি সৌমিত্র রায়ের মা মানে আন্টি, এটা ওনার নিজের সঙ্গে ঘটেছিল। এই ঘটনাটি যখন ঘটেছিল তখন কিন্তু এই যে যেই পাতিলের যে ব্যাপারটা বললাম, এটা কিন্তু একদম কাছাকাছি সময়, মানে একদম পিঠাপিঠি সময়, খুব বেশি সময়ের গ্যাপ এখানে নেই। ওই সময়ে ওই পুকুরটা নিয়ে কিন্তু আতঙ্ক কিন্তু আছে, অনেকে জানতো, কিন্তু ওই পাতিলটা পড়ে যাওয়ার পরে আসলে ওই রকম ভাবে আরো ভয়ানক কিছু সরাসরি কেউ প্রত্যক্ষ সেভাবে করেনি। সৌমিত্র রায়ের মা মানে আন্টি, উনি তখন তো ছোট ছিলেন, খুব বেশি বয়স ছিল না। উনি কি করেন, উনি ওইখানে গোসল করতে যান আরো লোকাল আরো কয়েকজন মহিলার সাথে, তারা একসাথে গোসল করতে দেন। ওরা যখন যেতেন তখন আবার পুরুষ মানুষ আসতো না, মানে গ্রামে কিন্তু যে পুকুরগুলো থাকে গোসলের ক্ষেত্রে সবাই এই একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা করে। তো উনি গিয়েছেন, তো সৌমিত্র রায়ের মা মানে আন্টির ভাষ্য অনুযায়ী উনি ওই ঘাটে বসে, মানে একটা গাছের গুড়ি, ওর উপরে বসে ওনার পাটা পুকুরের মধ্যে মানে পানির মধ্যে ডুবিয়ে দিয়েছেন, এবং সাবান দিয়ে উনি ওনার হাত পা ডলছেন। হঠাৎ করে উনি লক্ষ্য করেন পুকুরের ঠিক মাঝখানে পানির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে নিচ থেকে প্রথমে একটু বুদবুদ আসে, তারপর আরো একটু আলোড়ন সৃষ্টি হচ্ছে। মানে বড় কোনো মাছ কোন একটা জায়গায় দাঁড়িয়ে যদি মাঝে মাঝে অনেক সময় তার উপস্থিতি জানান দেয় না, নিচ থেকে হঠাৎ করে পানির একটা ঢেউ উপর দিকে উঠে আসে,
এরকম কিন্তু হয়, আমরা দেখি যে তাহলে আমরা বুঝতে পারি ওখানে বড় কোনো মাছ আছে। শুরুতে এরকম অল্প হয়, তখন এই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলেন, কারণ পুকুরে তো টুকটাক মাছ আছেই, মাছ এরকম করতে পারে। কিন্তু এরপরে যেটা হয়, আরো বড় একটু জায়গা নিয়ে আবার একই রকম ভাবে পানির মধ্যে আলোড়ন সৃষ্টি হয়, এবং এটা বারবার হচ্ছিল, এবং মনে হচ্ছে যে এই আলোড়ন সৃষ্টিকারী যে এরিয়াটা সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এটা কিন্তু সৌমিত্রের মা মানে আন্টি সহ আরো যে লোকজন ছিল তারাও সেটা দেখছিল। তারা শুরুতে বিষয়টার মানে বাস্তবতা বুঝতে পারছিল না যে আসলে কি কারণে এটা হচ্ছে। এর খানিকক্ষণ পরেই একটি ভয়ানক ঘটনা ঘটে। এটা কিন্তু একদম দিনের বেলার ঘটনা। তারা দেখতে পারে যে ওই যে জায়গাটাতে আলোড়ন সৃষ্টি হচ্ছিল সেই জায়গাতে পানির নিচ থেকে ভুস করে কিছু একটা ভেসে ওঠে। এটা ঠিক কোন একটা পিঠের মতো মনে হচ্ছে, কোন একটা পিঠ, তৈলাক্ত চকচক একটা পিঠ, এরকম একটা কিছু ভেসে উঠেছে। জিনিসটা দেখতে ঠিক এমন, সেটা হলো যে অনেক সময় আমরা পানির মধ্যে শুশুক দেখি বা ডলফিন দেখি। আমাদের বাংলাদেশে যেরকম আমরা নদীর মধ্যে এরকম শুশুক দেখি না, যে হঠাৎ করে খালি পিঠটা ভাসিয়ে দিয়েছে আবার ডুবে যায়, কিছুক্ষণ পরে আবার ওঠে, এরকম কিন্তু আমরা অনেক দেখেছি, আমি নিজে অনেকবার দেখেছি। এটাকে অনেকে শিশু বলে, আসলে এটার মূল হচ্ছে শুশুক। তো এই জিনিসটি একবার পিঠ ভাসাচ্ছে আবার ডুবাচ্ছে, কিছুক্ষণ পরে আবার ভাসাচ্ছে আবার ডোবাচ্ছে, এই জিনিসটা দেখছে। তো দেখতে দেখতে একটা সময় মানে মনে হচ্ছে যে এই জিনিসটি আস্তে আস্তে তার শরীরের বড় একটা অংশ, মানে শুরুতে মনে করছে একটা ছোট্ট একটা কিছু, কিন্তু মনে হচ্ছে এটা আস্তে আস্তে তার শরীরের বড় একটা অংশ একবার ভাসাচ্ছে একবার ডোবাচ্ছে। তখন এই সৌমিত্রের মা আন্টি উনি প্রচন্ড ভয় পান, এবং সাথে অন্য মহিলারা যারা ছিল তারা প্রত্যেকে ভয় পান, এবং প্রত্যেকে ওরে মা গো বাবা গো মরে গেলাম, পানির মধ্যে আমাদেরকে টেনে নিয়ে গেল, এই বলে চিৎকার করতে করতে তারা বাড়ির দিকে দৌড় দেন। তখন ওই গ্রামের যারা লোকজন আরো যারা আশেপাশে ছিল তারাও চলে আসে, যে কি হয়েছে কি হয়েছে, বলে এই ঘটনা। তখন তারা দেখে ওই সময় ওই আলোড়নটা নেই। তবে আমরা একটা বিষয় কিন্তু অনেক সময় খেয়াল করেছি, নদীতে বা সমুদ্রে যখন কোনো জাহাজ এগিয়ে যেতে থাকে বা কোনো স্পিড বোট এগিয়ে যেতে থাকে, তখন যেই দিক দিয়ে পানি কেটে কেটে সে এগিয়েছে সেখানে কিছু সময়ের জন্য ঢেউ থাকে না, বোঝা যায় এই দিক দিয়ে কোনো একটা নৌযান চলে গিয়েছে। কিন্তু পুকুরের মাঝখানে ওইখানে যাওয়ার পর মনে হচ্ছিল এইখানে কিছু সময়ের জন্য সেখানের পানিগুলো খুব শান্ত, কোনো ঢেউ নেই, এবং মনে হচ্ছে এইখানে কিছু একটা একটু আগেও ছিল। স্থানীয় কয়েকজন লোক এই জিনিসটির নাম দেয় চুল মেরা। খুবই একটা অদ্ভুত শব্দ, চুল মেরা, এর অর্থ কি তাও জানি না, বা সৌমিত্র রয়টা বলতে পারেনি। স্থানীয়ভাবে অনেকেই বলে এই পুকুরের নিচে ভয়ানক কোনো একটি জিনিস রয়েছে, যেই জিনিসটি মাঝে মাঝে তার অবস্থান জানান দেয়। তো এই ঘটনার মোটামুটি অল্প কিছুদিন পর স্থানীয় এক মহিলা, উনি এক অদ্ভুত স্বপ্ন দেখতো, তার পুরোটাই স্বপ্নের মধ্যে হতো। স্বপ্নের মধ্যে তিনি দেখতো যে গভীর রাত্রে গম্ভীর শব্দে কেউ তাকে ডাকছে, নাম ধরে ডাকছে। তো নাম ধরে ডাকার পর উনি ঘুমে মানে উনি নাকি ঘর থেকে বের হয়ে যেতেন, পুরোটা কিন্তু স্বপ্নের মধ্যে। উনি ঘর থেকে বের হয়ে যেতেন, বের হয়ে উনি পুকুর পাড়ে চলে যেতেন। পুকুর পাড়ে যাওয়ার পর তিনি নাকি শুনতেন যে ওই শব্দটা পানির নিচ থেকে, মানে পুকুরের নিচ থেকে আসছে, খুব গম্ভীর শব্দ। তো উনি ওই পানির মধ্যে নেমে চলে যেতেন। পানির মধ্যে নেমে পুকুরের নিচে গিয়ে দেখতেন সেখানে একটা অন্য জগৎ, বিশাল এক জগৎ রয়েছে। নিচে আর পানি নেই, সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। তো সেখানে চলে যাওয়ার পর উনি দেখতেন ভয়ানক কালো আকৃতির একটা বিশাল মোটা সাপ সেখানে বসে আছে। সেই সাপ মানুষের মতো তার সাথে কথা বলতো। তখন বলতো, কিরে আসছিস অবশেষে, তোকে এত ডাকি কিন্তু তুই আসতে শুধু দেরি করিস, এখন তো তোকে আর যেতে দেব না। তখন তিনি চিৎকার করে বলতেন, না আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। আর ঘুমের মধ্যে তিনি আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব করতে করতে ঘুম থেকে জেগে উঠতেন। উনি এই স্বপ্নটা অনেকবার দেখেছেন। মূলত এই সমস্ত বিষয় পর্যালোচনা করেই গ্রামবাসী ওই পুকুরের মধ্যে থাকা ভয়ানক ওই প্রাণীটার নাম দেন চুল মেরা।
এবার আসি আরো একটি অদ্ভুত ঘটনায়। এই ঘটনাটি মূলত এই বিধান মামার ঘটনা কিন্তু এর আগে কয়েকটা আমরা বলেছি। তো এই বিধান মামার বড় ভাবি উনি এটা সৌমিত্র রায়কে বলেছেন। ওই পুকুর নিয়ে যখন কথা হচ্ছিল তখন ওই বিধান মামার বড় ভাবি তিনি বলেন যে আরে ওই পুকুরে তো আমিও ভয় পেয়েছি। তখন ওই বিধান মামার বড় ভাবি উনি ওনার সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা সৌমিত্র রায়কে বলেন। তিনি বলেন আজ থেকে 15 কি 20 বছর আগে একটি ভয়ানক ঘটনা ওনার সঙ্গে ঘটেছিল। বাড়ির কাজ করতে করতে উনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কখন যে বেলা গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে ওনার আসলে হুঁশ ছিল না। এদিকে সারাদিন বিভিন্ন কাজ করতে করতে উনি ক্লান্ত ছিলেন। তো এখন ওনার তো গোসল করার দরকার। এখন ওই পুকুরে সাধারণত ওনারা কেউ গোসল করতেন না, কিন্তু আর একটা যে পুকুর রয়েছে এই পুকুরে যেতে ওনার আবার কিছুটা সময় লাগতো। এদিকে সন্ধ্যা লেগে গেছে, এই জন্য উনি চিন্তা করেন যেহেতু ওই কাছাকাছি পুকুর আছে দ্রুত এখান থেকেই ডুব দিয়ে গোসল করে আসি। তো উনি ওই চিন্তা করে একা একাই সেই পুকুরে চলে যান। তো উনি যখন কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, নামার পরে ওনার কাছে মনে হচ্ছে মানে হঠাৎ করে তার মনে হলো যে ওই পুকুরে যে ওই পাড়ের চারদিকে কিন্তু অসংখ্য ঝোপঝাড় রয়েছে, এখনো ঝোপঝাড় রয়েছে আর কি। তো ওই পুকুরের পাড়ে একটা গাছ রয়েছে, ওই গাছের মাথা থেকে কোনো একটা জিনিস সা করে ঝাঁপ দিয়ে মাছ মানে পুকুরে পড়লো ধপাস করে। এবং উনি কিন্তু গোসল করতে করতে ওনার চারদিকে মানে অনেক সময় থাকে না, আমরা যদি সামনের দিকে তাকাই তখন আশেপাশে আমাদের চোখের ডানে বায়ে কিন্তু কিছু জিনিসের উপস্থিতি বা নড়াচড়া আমরা টের পাই। ঠিক সেরকম ভাবে মনে হচ্ছিল, কারণ মনে হওয়ার পেছনে আর একটা কারণ ছিল, প্রথমে খচ খচ শব্দ হচ্ছিল। এই কারণে উনি এক নজর ওই শব্দের উৎসের দিকে তাকিয়েছিলেন। উনি যখন ওই উৎসের দিকে তাকিয়েছেন তখন মূলত মনে হচ্ছিল একটি গাছের উপরে বিশাল একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তো উনি শুরুর দিকে এটা পাত্তা দেননি। অনেক সময় এই সন্ধ্যা লেগে গেছে তো গাছের ডালগুলোকেও বা এরকম মনে হয় যে এটা একটা কোনো একটা অবয়ব, কিন্তু পরবর্তীতে তার কয়েক সেকেন্ড পরেই মনে হলো ওই অবয়বটি মানে সা করে পুকুরের ঠিক মাঝখানে ঝাঁপ দিয়েছে। তো ঝাঁপ দেওয়ার পরে সেখানে আলোড়ন সৃষ্টি হয়, পানিতে শব্দ হয়। তো উনি ভয় পান যদিও, তো উনি মনে করেছেন কোনো ডাল ভেঙে পড়েছে হয়তো বা, এরকমটা মনে করেছেন। কিন্তু পরক্ষণেই তার ভুল ভাঙে। উনি ভয়ানক একটা জিনিস দেখতে পান। সেটা হলো যেই জায়গাটাতে ওই জিনিসটা পড়লো তার মিনিট খানেক পরে উনি দেখতে পান নিচ থেকে কিছু একটা জিনিস ভেসে উঠছে, এবং স্পষ্টত বুঝতে পারলেন ওই জিনিসটি কোন একটা মানুষের মাথার মতো। মাথাটা কুচকুচে কালো, আর সেটার দুটো কান রয়েছে। মাথাটা আস্তে আস্তে ভেসে উঠেছে, কানের যে লতি পর্যন্ত এইটুকু পর্যন্ত ভেসে উঠেছে। ওই জিনিসটার চোখ আছে কি নেই এটি উনি ঠিক বুঝতে পারছিলেন না। ওনার বর্ণনা অনুযায়ী জিনিসটা এমন দেখাচ্ছিল একটি পাতিল, বড় একটি পাতিল, যে পাতিলের নিচে কালি রয়েছে, এমন একটি পাতিল যদি উল্টো করে পুকুরের পানিতে রেখে দেয়া হয় ঠিক কতটুকু ভেসে ওঠে, ওই জিনিসটা ওই রকম দেখাচ্ছিল। এবং আস্তে আস্তে মনে হচ্ছিল ওই জিনিসটা ওনার দিকে এগিয়ে আসছে, এবং ওনার পা মনে হচ্ছিল আস্তে আস্তে ওই পুকুরের কাদার মধ্যে লেগে যাচ্ছে, উনি নড়তে পারছিলেন না। তো উনি ওনার সর্বশক্তি দিয়ে উনি চেষ্টা করতে থাকেন ওখান থেকে সরে যাওয়ার, এবং উনি চিৎকার করতে থাকেন, ও বাবা গো, মা গো, আমার নিয়ে গেল, এরকম চিৎকার করতে থাকেন। একটা সময় মনে হলো উনি সরে যেতে পারছেন, তখন উনি ওখান থেকে সরে আবার ওই যে গাছের গুঁড়ি রয়েছে ওই ঘাটে ওর উপর উঠে পড়েন এবং দৌড়ে উনি বাড়িতে চলে যান। ওনার চিৎকারে ওনার বাড়ির লোকজন চলে আসে, বলে কি হয়েছে সব ঘটনা খুলে বলেন। তখন সবাই ওনাকে বকাঝকা করে যে তুমি তো জানতা যে এই পুকুরে এই ধরনের সমস্যা আছে, তুমি এই কালী সন্ধ্যায় কেন এখানে গোসল করতে আসলে, আর একটা পুকুর তো আছে সেখানে যাইতা। তখন বলে যে আসলে সন্ধ্যা লেগে গেছে, এখন এত রাত্রেবেলা একা একা যাবো, এই জন্য আমি তাড়াহুড়ার জন্য এইখানে চলে আসছি। তো এই যে ঘটনা, এই যে কয়েকটি ঘটনা ওই পুকুরকে কেন্দ্র করে মানে ঘটেছে। আর আরো একটি ব্যাপার যেটা, সেটা আমরা ঘটনার শুরুর দিকে বলেছি যে ভরতচন্দ্রের মেয়ে ময়না, তার মৃগী রোগ ছিল, সে ওই পুকুরে গিয়ে সে ডুবে মারা যায়।
তার যদিও বা মৃগী রোগ ছিল, আমরা জানি যে মৃগী রোগীরা কিন্তু পানি দেখলে তাদের মৃগী রোগটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়, এমনিতেও হয় কিন্তু পানি দেখলে বেড়ে যায়। আর মৃগী রোগীদের কিন্তু পুকুরে বা এই ধরনের জলাশয়ে গোসল করতে যাওয়া সবাই বারণ করে থাকেন, কারণ যদি পানিতে নেমে মৃগী রোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু মৃত্যু অবধারিত। যদিও বা তার ওই পুকুরে ডুবে মৃত্যু হয়েছিল, কিন্তু অনেকেই বলেন যে মৃগী রোগের কারণে তার মৃত্যু হয়নি, তার মৃত্যু হয়েছিল ওই চুল মেরার কারণে। গত অনেক দিন যাবৎ ওই পুকুরে কোনো ঘটনার নিদর্শন শোনা যায় না যে ঘটেছে, বা ঘটলেও কোনো ছোটখাটো ঘটনা ঘটতে পারে। কিন্তু শুরুতেই বলেছি যে ওই পুকুর খনন করার সময় কোনো ঘটনা বা 1977-78 সালের আগে কোনো ঘটনা হয়েছিল কিনা সৌমিত্র রয় এখনো তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি। তো এটি ছিল ঘটনা। আশা করছি প্রিয় লিসেনার্স, আপনারা যারা পুকুর কেন্দ্রিক ঘটনা শুনতে চান, এই ঘটনাটি আপনাদের খুবই ভৌতিক আনন্দ দিতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। তবে আমাদের চ্যানেলে এখন যারা নতুন শুনছেন বা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে এবং আমি আশা করব আপনাদের কাছেও খুবই অদ্ভুত লাগবে। এবং এমন ঘটনা আমি আসলে ইতোপূর্বে কখনো শুনিনি। এটি একটি অলৌকিক সাপকে কেন্দ্র করে। ঘটনাটি মূলত ঘটেছিল শরীয়তপুর জেলার সখীপুর থানার কোন একটি গ্রামে। সখীপুর থানায় 9টি ইউনিয়ন রয়েছে। উত্তর তারাবনিয়া, দক্ষিণ তারাবনিয়া, চর, সেন্সাস, এরকম নামের অনেকগুলো বলতে 9টি ইউনিয়ন রয়েছে। এখন এই 9টি ইউনিয়নের মধ্যে কোনো একটি গ্রামে এই ঘটনা ঘটেছিল। এক্সাক্ট সাল জানা মুশকিল, তবে আজ থেকে প্রায় 40 বছরের মতো তো হবেই, যতটুকু শোনা যায় আর কি। এইরকম একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাটি সৌমিত্র রয় তার বন্ধু ফাহিমের কাছ থেকে সংগ্রহ করেছে। আর ফাহিম যার কাছ থেকে সংগ্রহ করেছে তারই আপন মামাতো ভাই মাহিদের কাছ থেকে যে ঘটনাটি সংগ্রহ করেছে, মাহিদের কাছ থেকে ওই সময়ে আরো আগে এই ঘটনাটি সংগ্রহ করেছিল। ওই ফোনে রেকর্ড করা ছিল সেই ঘটনাটি। রেকর্ডটা খুবই অস্পষ্ট, তো আমি ওই রেকর্ডটা শুনেছি এবং পরবর্তীতে এই ঘটনার বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলি। পরে ওরা যতটুকু সংগ্রহ করতে পেরেছে ততটুকুই আমাকে বলেছে এবং আমি আশা করব এই ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। চলুন ঘটনাতে চলে যাই। ঘটনা ঘটে একটি বিশাল বাঁশঝাড় এবং বাঁশঝাড় সংলগ্ন বনও রয়েছে, মানে অনেক ঝোপঝাড় গাছপালা রয়েছে। এই বাঁশঝাড় এবং তৎসংলগ্ন এই বন উজাড়কে কেন্দ্র করে স্থানীয় কিছু লোকজন এই জায়গাটি মানে ফাঁকা করে সেখানে বসতভিটা নির্মাণের একটা উদ্যোগ গ্রহণ করে। তো তারা মূলত ওই বাঁশঝাড়ের অংশটা এটা দিয়ে কাটা শুরু করে। তখন তারা যখন কাটছিল, মানে কাটা শুরু করেছে, কোথা থেকে যেন হন্তদন্ত হয়ে একজন ওঝা সে আসে। এই ওঝা মূলত সাপে কাটা বা এই টাইপের কাজগুলো আর কি, ট্রিটমেন্টগুলো সে করত। তো সেই ওঝা এসে বলে যে আপনারা এই জায়গাটা কাটেন না, কাটলে আপনাদের সমস্যা হবে। তখন স্থানীয় লোকজন বললে কেন, কি সমস্যা হবে? তখন সেই ওঝা বলে যে এই জায়গাতে বহু পুরনো একটি সাপ রয়েছে। এই সাপের বয়স 400 বছরেরও বেশি। এই সাপটা আকৃতিতে খুবই ছোট এবং কুচকুচে কালো। তার চোখ দুটো সাদা, কিন্তু রাগলে চোখ দুটি লাল বর্ণ ধারণ করে। এই সাপ এখানে রয়েছে বহু বছর ধরে। আপনারা এই জায়গাটা উজাড় করেন না, আপনারা অন্য কোনো জায়গায় যান, কিন্তু এইখানে কাটবেন না। স্পেশালি এই বাঁশঝাড়ের যে অংশটুকু, এটুকু কাটবেন না।
তখন স্থানীয় লোকজন বলে, ভোর মিয়া, কোথা থেকে কি আসছো, উদ্ভট গল্প ভেদে বসছো, এই সমস্ত গল্পের কোনো দাম আছে এই যুগে? তখন তাকে খুবই ভৎসনা করা হয়, হাসি ঠাট্টা করা হয়। তখন উনি খুব অপমানিত হন এবং খুব বিব্রত বোধ করেন। উনি চলে যান, যাওয়ার আগে বলে যান যে এটা নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদেরকে ডাকেন না। আর ওনারা কোথায় থাকতো, ওখানে আবার কয়েকজন চিনত। উনি টুকটাক ওঝার কাজ করতো, বিশেষ করে ওই যে বেদের সম্প্রদায়ের ছিল আর কি, ওনারা ওই যে নৌকায় ঘুরতো, তবে ওনারা একটা ফিক্সড একটা জায়গায় অনেকদিন ছিল আর কি, এই কারণে কয়েকজন ওনাকে চিনত আর কি। তো যাই হোক, ওনারা ওনাদের মতো কাজ শুরু করেন আর ওই ওঝা ওখান থেকে চলে যান। বেশ কিছু বাঁশ কাটার পর হঠাৎ করে একটা জায়গা রয়েছে, এই জায়গার একটা ঢিবির মতো, ওই ঢিবির চতুর্দিকে বেশ অনেকগুলো বাঁশ হয়েছে আর কি। দেখে বোঝা যাচ্ছে যে অনেক বছর ধরে এখানে কোনো বাঁশ কাটা হয় না। বাঁশ ওখানে হয়েছে, বাঁশ হয়ে মরেও গেছে, মরে একদম আবার পড়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। এখানে বোঝা যায় যে এখানে বহুদিন যাবৎ কেউ বাঁশ তো দূরের কথা, একটা কঞ্চিতেও কেউ হাত দেয়নি। তো তারা সাইডে কিছু বাঁশ কেটে ওই জায়গাতে হাত দেয় যে এই ঢিবিটা কাটলে অনেক বাঁশ পাওয়া যাবে। আর এটা মূলত বিশাল একটা জায়গা নিয়ে, যেহেতু ওই ঢিবিটা, এটাকে আগে কাটি। তো ওই জায়গাতে যখন তারা বাঁশ কাটা শুরু করেছে, হঠাৎ করে দেখে ভেতর থেকে কালো কুচকুচে, কিন্তু আকৃতিতে এক হাতও হবে না, এক হাতেরও ছোট একটি সাপ। কিন্তু সাপটা দেখে বোঝা যায় যে সাপটা বেশ মোটা, কিন্তু এক হাতেরও কম, দেখতে খুবই ভয়ঙ্কর, চোখ সাদা, এটি বের হয়ে এসেছে। এটা দেখার পরে স্থানীয় যারা ছিল প্রত্যেকের কাছেই তো কুড়োল ছিল, শাবল, কুড়োল, যেটাকে আমরা কুড়াল বলি আর কি। তো আবার লাঠি সোটা ছিল, যদি বাঁশ কেটেছে, বাঁশ কাটার পরে কেউ কেউ বাঁশের মাথা, যেখানে চোখা অংশ থাকে, সেটা কেটে রেখেছে। তো চিন্তা করেছে যে আরে লাঠি সোটার তো অভাব নাই, এটারে এক্ষুনি পিটায় মেরে ফেলি। যেই কথা সেই কাজ। তারা যেটা করেছে সেটা হলো যে কুড়োল দিয়ে বা শাবল দিয়ে যখন আঘাত করতে গিয়েছে, তখন কেন জানি সাহস হচ্ছিল না। এদিকে কি হয় যে সাহস যেহেতু হচ্ছিল না, ওনারা চিন্তা করে যে কুড়াল দিয়ে যদি আমি আঘাত করতে চাই বা শাবল দিয়ে আঘাত করতে যাই, তাহলে তো ওই সাপের থেকে খুব বেশি দূরত্ব থাকে না। কিন্তু একটা চিকন বাঁশ যেটা কেটেছে, ওই বাঁশ দিয়ে যদি আঘাত করা যায়, তাহলে তো অনেক দূর থেকে ওই সাপটাকে আঘাত করা যাবে, তাহলে সাপটা সহজে আক্রমণ করতে পারবে না। ওই চিন্তা করে তারা ওই সাপকে প্রথমে ভয় দেখায়, সাপও তাদেরকে ভয় দেখায়, কিন্তু তারা সরে না। এর মধ্যে একজন একটা চিকন বাঁশ নিয়ে আসে, যেটা তারা কেটেছে। তো ওই বাঁশ দিয়ে দূর থেকে ওই সাপকে আঘাত করতে থাকে এবং বারবার তাকে ওই বাঁশ দিয়ে আঘাত করতে থাকে। একটা পর্যায়ে ওই সাপটি নিস্তেজ হয়ে যায়। সবাই মনে করে সাপটি মারা গেছে এবং সাপটার কাছেও যায়, দেখেও বোঝা যাচ্ছে যে সাপটির শরীর থেকে রক্ত বের হচ্ছে, ওই বাঁশের আঘাতে ওই সাপটি মারা গেছে। তখন তারা যেটা করে, একটা লাঠির আগায় সাপটিকে তুলে নিয়ে ওই ঝোপের আর এক পাশে ছুঁড়ে ফেলে দেয়। তারপর তারা তাদের মতো কাজ করতে থাকে। এর মধ্যে একটি ভয়ানক ঘটনা ঘটে। এটি ঘটে ওই রাতের বেলাতেই। যেই লোকটি ওই চিকন বাঁশটি নিয়ে এসেছিল এবং যেই লোকটি মূলত ওই সাপের গায়ে আঘাত করেছিল, তখন সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে ওই যে কালো সাপটি, ওই সাপটি আরো বিশাল আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়েছে এবং বলছে, তুই আমার গায়ে আঘাত করেছিস, তুই কি মনে করেছিস আমি মরে গেছি? আমি তো মরি নাই, আয় আগামীকালকে আয়, তোর সাথে দেখা হবে। তো বেশ কয়েকজন মিলেই তো ওই বন উজাড় করার কাজ শুরু করেছিল। সকালবেলা সে যথারীতি উঠে কুড়াল, শাবল, এই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ওদিকে যেতে থাকে। আর যাওয়ার সময় তার সাথে আরো কয়েকজন ছিল, তাদেরকেও ডাক দেয়। যেতে যেতে বলে যে আমি একটা স্বপ্ন দেখছি রে, স্বপ্নে দেখি ওই সাপটা আসছে, এসে আমার এই কথা বলতেছে। তখন লোকজন আশেপাশে বলে, আরে ওই সাপ মারছিস তো, ওই চিন্তা করছিস, যার কারণে রাতের বেলায় স্বপ্ন দেখছিস, ও কিছু না। তাই এইভাবে তারা ওই বিষয়টা ওইখানেই বাদ দেয়। তারপর অন্যান্য কথাবার্তা বলতে বলতে আবার সেই ঝোপের কাছে চলে যায়। গতকালকে যেখান থেকে কাটা শেষ করেছিল, সেখান থেকে তারা শুরু করে। তারা গাছ কাটতেছে,
আসমতে বাঁশের ঝোপ এখনো তারা পরিষ্কার করতে পারে নাই, তো ওইখানে কাটাকাটি করতেছে। এর মধ্যে কোত্থেকে যেন অসম্ভব দ্রুত গতিতে একটি সাপ আসছে তারা দেখতে পাচ্ছে, খুবই দ্রুত গতিতে, এবং এই সাপটি এসে লাফ দিয়ে মনে হয় উড়ে ওই লোকটির শরীরের উপর এসে পড়ে, যেই লোকটি গতকালকে বাঁশ দিয়ে আঘাত করে ওই সাপটিকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু তারা তো জানে ওই সাপটি মারা গেছে, এটি আসলো কোত্থেকে? ওই সাপটি তার গলায়, মাথায়, হাতে, বুকে বিভিন্ন জায়গায় দংশন করতে থাকে, এবং দংশন বেশ কয়েকবার করার পরে ওই সাপটি ঠিক যেভাবে দ্রুত গতিতে এসেছিল সেভাবেই চোখের পলকে দ্রুত গতিতে চলে যায়। সবাই কিছু বুঝে ওঠার আগেই সকলের সামনে এই ধরনের ঘটনা ঘটে। ওই লোকটি ছটফট করতে করতে মানে মারা যাচ্ছে। তখন লোকজন কি করবে চিন্তা করেছে, আরে একে তো সাপে কেটেছে, তাহলে একে তো ট্রিটমেন্ট করতে হবে। এর মধ্যে দৌড়ে একজন আসে, তার হাত ধরে, হাত ধরার সাথে সাথে সেই লোকও মাটিতে পড়ে ছটফট করতে থাকে। তারপরে আরো কয়েকজন আসে, যেই ওই প্রথম লোকটিকে ধরেছে তাদের শরীরেই বিষক্রিয়া শুরু হয়ে যায়। এভাবে তাদের চিৎকার চেঁচামেচিতে আশপাশ থেকে যত লোক আসে, যেই তাদেরকে ধরে আবার ঠিক জম্বির মতো, মানে যেই ধরে তার শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়। এরপরে এইভাবে অল্প সময়ের মধ্যে, মানে কেউ তো বুঝে ওঠার আগেই, কেউ তো আসলে বলতেও পারছে না আমাকে ছুঁইস না, আমাকে ধরিস না, ধরলে শুরু হয়ে যাবে। লোকজন আসছে, তাকে ধরছে, তার শরীরে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। এইভাবে গ্রামের প্রায় 200 জন মানুষ এই বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। তবে 200 জন মানুষ যে মারা গেছে তা কিন্তু নয়। আস্তে আস্তে এই আক্রান্তের পরিমাণটা কম ছিল, মানে শরীরের বিষক্রিয়ার পরিমাণটা কম ছিল। মানে মনে হচ্ছে প্রথম যে ব্যক্তিকে কামড় দিয়েছে তার শরীরে এত পরিমাণ বিষ দেওয়া হয়েছিল, তারপরে যে ছুঁয়েছে তার ভিতরে একটু কম, তারপর যে ছুঁয়েছে একটু কম, এইভাবে কমতে কমতে একটা পর্যায়ে আসে। কিন্তু মারা গিয়েছিল অল্প সংখ্যক লোক, কিন্তু ওই বিষক্রিয়ায় অনেক লোক আক্রান্ত হয়েছিল। তারা মারা না গেলেও তারা অনেক যন্ত্রণা ভোগ করেছিল। এখন এই যে এই জিনিসটা চলছে, এটা সমাধান কি? তখন লোকজন বলে যে ওই যে একজন ওঝা এসেছিল, এই ওঝার কথা তো আমরা শুনছি যে এরা বাঁশ কাটে, মানে বাঁশ টাস কাটার পরে যখন বাড়িতে গেছে, বাড়িতে যাই গল্প করছিল যে এই ওঝা এসে এই কথা বলছে, তাহলে ওই ওঝাকে ডেকে নিয়ে আসি। তখন ওখানে একটা জায়গায় যায় যেখানে তারা মানে একটা অস্থায়ী আবাস গড়েছিল। তখন ওঝার কাছে বলে, কিন্তু ওঝাতে কিছুতেই আসবে না। বলে, না আপনাদেরকে বলছি, গতকালকেই বলছি, আপনারা আমার কথা শোনেন না, আমাকে খুব অপমান করছেন, হাসি তামাশা করছেন আমার কথা নিয়ে, এখন তো আমরা যাবোই না। তো ওঝার হাতে পায়ে ধরা শুরু করে সবাই, যে ভাই যে লোক ওই মারছিল সে তো তার শাস্তি পেয়েছে, কিন্তু এখন তো অন্য লোকেরা তারা তো মানে শাস্তি পাচ্ছে, এখন তাদেরকে তো বাঁচাতে হবে। তখন ওই ওঝা আসে। ওঝা সেখানে এসে তার যে রিচুয়ালগুলো সেগুলো করে, আস্তে আস্তে লোকজন সুস্থতার দিকে যেতে থাকে। তখন ওই ওঝা বলে, এখানে মূলত যে সাপটি আছে এটি সাপ নয়, এটি একটি জিন, এবং এর বয়স 400 বছরের উপরে। আপনারা যদি প্রথম দিনেই তাকে পরিপূর্ণভাবে হত্যাও করতেন, তারপর আপনারা বাঁচতে পারতেন না, তাতে আরো বিপদ হতো। কারণ ওর এত বছর জীবনে ওর অসংখ্য সন্তান সন্ততি রয়েছে, যাদের আকার আকৃতিও ঠিক ওর মতোই, এক হাতের বেশি লম্বা না, কিন্তু ভয়ানক কালো। ওকে মেরে ফেললেও ওরা এসে প্রতিশোধ নিত, তখন পুরো গ্রামবাসীর উপর প্রতিশোধ নিত। যেহেতু ও মারা যায়নি, যার কারণে ও যাকে মেরেছিল সে তার উপরই শুধু প্রতিশোধ নিয়েছে। সুতরাং আর কোনো সমস্যা নেই, আপনাদের আর কোনো টেনশন নেই। তখন তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করে, ঝাড়ফুঁক করার মাধ্যম দিয়ে এই বিষয়টা সমাধান হয়েছিল। আসলে ডাক্তারের কাছে নিয়ে এই বিষয়টার সমাধান তারা কতটুকু করেছিলেন পরবর্তীতে এটি জানা যায়নি, তবে ওই ওঝাদের ঝাড়ফুঁকের মাধ্যম দিয়ে এই সমস্যার সমাধান হয়েছিল। প্রিয় লিসেনার্স, এমন কি কখনো শুনেছেন আপনারা যে একজনকে সাপে কেটেছে, বাট তাকে টাচ করার সাথে সাথে ওই সাপের বিষ তার শরীরের মধ্যে ঢুকে গিয়েছে? এমন কিন্তু আমি কখনো শুনিনি। নিশ্চয়ই এই সাপটি অলৌকিক সাপ না হলে এই বিষয়টি কখনোই সম্ভবপর বলে আমার মনে হয় না। আমার সাথে আপনারাও একমত হবেন যে এটি সাধারণ সাপ হলে এই ধরনের ঘটনা ঘটতো না। আমি জানি না
এই ধরনের বিশেষ কোনো সাপের প্রজাতি পৃথিবীতে আছে কিনা, যদি সত্যি থেকেও থাকে আমার জানা নেই, আপনাদের জানা আছে কি যে সাপ কাটলে, সেই সাপে কাটা মানুষের শরীরে টাচ করলে সেই সাপের বিষক্রিয়া তার শরীরও সংক্রমিত হয়ে যায়? এটা কিন্তু আমার জানা নেই। তাহলে এতটুকু অন্তত আমরা যারা প্যারানরমাল বিষয়গুলো বিশ্বাস করি তাহলে তো বুঝতে পারি যে এটি নিঃসন্দেহে কোনো স্বাভাবিক সাপ ছিল না। আর অসংখ্য ধন্যবাদ সৌমিত্র রয়ের বন্ধু ফাহিমকে তার মামাতো ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করে দেওয়ার জন্য। সৌমিত্র রয় এবং ফাহিম দুই বন্ধু, ওরা অনেক আগে থেকেই ভৌতিক ঘটনা সংগ্রহ করে। সৌমিত্র রয় সম্প্রতি অনেক আগের থেকে সংগ্রহ করা ভৌতিক ঘটনার একটি লিস্ট আমাকে দিয়েছে। একটা সময় কি হতো যে ওরা খাতায় লিখে লিখে ভৌতিক ঘটনাগুলো সংগ্রহ করত, সেই লিস্ট আমাকে দিয়েছে। অনেক সত্য ভয়ের ঘটনাগুলো তাদের সংগ্রহে আছে। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আফটার দ্য হরর ওয়ার্ল্ডের যারা লিসেনার রয়েছেন তারা সেই সত্য ভয়ের ঘটনাগুলো আপনারা ওদের মাধ্যম দিয়ে পর্যায়ক্রমে ইনশাল্লাহ পাবেন। আশা করছি এই ঘটনাটিও আপনাদের কতটুকু ভয়ের লেগেছে তা আমি জানি না, তবে এই ঘটনাটি আপনাদের অদ্ভুত হয়তোবা লেগেছে। চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের দ্বিতীয় ঈদ স্পেশাল এপিসোডের পঞ্চম এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক এবং করুণ একটি ঘটনা। এই ঘটনাটি সৌমিত্র রয় সে আমাকে দিয়েছে, আর এই ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানতে পারে সে তার বন্ধু ফাহিমের থেকে। কারণ ঘটনার মূল যিনি ভিকটিম তিনি ফাহিমের মামাতো ভাই পলাশ। তো চলুন মূল ঘটনা শুনে আসি। পলাশ ভাই, ওনার মা বাবা অনেক ছোট বয়সেই ওনাকে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। ছোটবেলা থেকেই তিনি তার চাচাদের সহযোগিতায় বড় হতে থাকেন, লেখাপড়া করতে থাকেন এবং লেখাপড়ার জন্য মানে উচ্চশিক্ষা অর্জনের জন্য তিনি মালয়েশিয়াতে গমন করেন। মালয়েশিয়াতে গিয়ে তিনি স্টাডিও করছিলেন এবং সেই সাথে উনি ছোটখাটো কাজও করতেন সেখানে। এভাবে ভালোই চলছিল। এভাবে দিন যেতে যেতে প্রায় 10 বছর পার হয়ে যায়। 10 বছরেরও বেশি সময় ধরে তিনি মালয়েশিয়াতে থাকেন, লেখাপড়াও শেষ হয়, সেখানে উনি ভালো একটা চাকরিও করছিলেন, ভালোই চলছিল সবকিছু। এরই মধ্যে ঘটে যায় একটি মারাত্মক ভুল, যে ভুলটি তার দ্বারা সংঘটিত হয়েছিল এবং ধারণা করা হয়, যদিও এটা 100% নিশ্চিত নয়, কিন্তু ধারণা করা হয় ওনার এই ভুলের কারণেই ওনার জীবনে নেমে এসেছিল অন্ধকার এবং যা তাকে ভয়ানক এক করুণ পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। চলুন সেই ঘটনা শুনে আসি। ঘটনার দিন ওনার অফিসে ছোটখাটো কিছু সমস্যা হয়েছিল, কাজেরও প্রেশার ছিল, যার কারণে ওনার মাথা ঠান্ডা ছিল না। বেশ ওই দিন তার মেজাজ খুব গরম ছিল। উনি মালয়েশিয়ার যেই জায়গাটাতে থাকতেন একটা বহুতল ভবনে তিনি থাকতেন। বহুতল ভবনের একটা অ্যাপার্টমেন্টে উনি থাকতেন, উনি একাই থাকতেন সেই অ্যাপার্টমেন্টে। ওই বহুতল ভবনের 6th ফ্লোর বা 7th ফ্লোর এরকম উঁচু ফ্লোরে তিনি থাকতেন। তো উনি যেদিন কাজ শেষ করে ঘরে আসেন, তো ঘরে আসার পর উনি যখন ওনার বেডরুমে প্রবেশ করেছেন, প্রবেশ করে উনি যখনই লাইট জ্বালিয়েছেন, দেখেন ওনার বিছানার উপরে একটা কুচকুচে কালো বিড়াল একদম বিছানার মাঝখানে খুব শান্ত হয়ে বসে আছে। এদিকে পলাশ ভাই ওনার অফিসে যেহেতু কিছুটা সমস্যা হয়েছিল, ওনার মেজাজও বিগড়েছিল, তার উপর ওনার পরিবারটি বিছানার মধ্যে এরকম একটা বেড়াল বসে থাকতে দেখে ওনার মেজাজ আরো বিগড়ে যায়। উনি এমনিতে আসলে বেড়াল খুব একটা পছন্দ করতেন না। তো উনি খেয়াল করলেন যে উনি ঘরে এসেছেন, লাইট জ্বালিয়েছেন, ওই বিড়ালটি তো তাকে দেখে একটু ভয় পাবে বা সরে যাবে। ওই বিড়ালের মধ্যে কোনো ভাবান্তর নেই, সে যেভাবে চুপচাপ বসেছিল সেভাবে বসে আছে এবং পলাশ ভাইয়ের দিকে তাকিয়ে আছে।
পলাশ ভাই মানে প্রথমে একটু ধমক টমক দেন, দেখেন যে না, বিছানা থেকে সরে না, তো ওনার মেজাজ আরো গরম হয়। উনি চিন্তা করেন যে ঘর তো চারদিক থেকে মানে এমন ভাবেই করা, মানে লাগানো, কোনো দিক থেকে তো আসলে এখানে বেড়াল আসার কোনো সুযোগই নেই। আর অন্যান্য যেই বারান্দা আছে, জানালা আছে, সেগুলো তো বন্ধ, সেখান দিয়েও তো আসলে আসার কোনো সুযোগ নেই। বারান্দা সাইডের দরজা সেটাও বন্ধ, বারান্দা সাইডের জানালা সেটাও বন্ধ, বেড়াল আসলো কোত্থেকে? আর তারপরে রুমে ঢোকার পরে উনি বেড়ালকে ধমক দিচ্ছেন, বেড়াল কিছুতেই সরছে না। এতে ওনার মেজাজ বিগড়ে যায়। উনি এক লাফ দিয়ে বিছানার উপর উঠে বসেন না, দাঁড়ান আর কি। তো দাঁড়ানোর পরে ওই বিড়ালের কোনো ভাবান্তর নেই, সে যেভাবে বসেছিল সেভাবেই আছে। তো উনি বিছানায় ওঠার পরেও যখন দেখলো যে ওই বিড়াল আসলে নড়াচড়া করে না, ওনার মেজাজটা এত বিগড়ে গেল যে কিরে, ঘরে আসলাম, আমাকে দেখে ভয়ও পেলি না, আবার ধমক দিলাম, নড়লিও না চললিও না, বিছানায় উঠলাম তাও নড়াচড়া করলি না, তোর তো আজকে খবর আছে। মনে মনে এই চিন্তা করে পা দিয়ে সজোরে মারেন এক লাথি ওই বিড়ালের। বিড়াল এক লাথি খেয়ে বিছানা থেকে ঠাস করে ফ্লোরের উপর গিয়ে পড়ে। ফ্লোরের উপর গিয়ে পড়ার পর ঠিক যেখানে পড়ে সেখান থেকে 2 কদম সামনে গিয়ে আবার সে ওইখানেই বসে পড়ে এবং পলাশ ভাইয়ের দিকে মুখ করে বসে পড়ে এবং রাগে সে গড় 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 শব্দ করছে। কিন্তু সে আসলে মানে শুরুতেও সে পলাশ ভাইকে ভয় দেখায়নি। থাকে না এরকম, চোখ জল জল করছে, গড় গড় শব্দ করছে, ভয় দেখাচ্ছে। বিছানার উপর যখন বসেছিল এরকম কোনো সাউন্ড ওই বিড়াল করেনি। একদম নর্মাল একটা বিড়াল, ঠিক যেভাবে থাকে পোষা বিড়াল, মানে অনেক দিনের পোষা বিড়াল যেভাবে থাকে না, বাড়িতে কোনো নরম জায়গায় শুয়ে থাকে, ঘুমালে ডাকলেও ওঠে না, টেনে ধরলেও সে নড়াচড়া করে না, তো ওই রকম আর কি মনে হচ্ছে সে তার পোষা বিড়াল। সে ওইখান থেকে লাথি খেয়ে নিচে পড়ে গিয়ে আবার পলাশ ভাইয়ের দিকে তাকিয়ে কিছুটা গড় 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 শব্দ করছে এবং কিছুক্ষণ পরে সেই শব্দ আর করে না, বসে থাকে ওভাবেই। এটা দেখে পলাশ ভাইয়ের আরো মেজাজ গরম হয় যে লাথি দিয়ে ফেলে দিলাম, ওই দরজা দিয়ে বের হয়ে যাবি, তা না, ওই জায়গায় বসে আছে। তখন উনি আবার বিছানা থেকে নিচে নামেন লাফ দিয়ে, তারপরে একটার পর একটা ওই বিড়ালকে লাথি মারতে থাকেন। এক লাথিতে বিড়াল যতদূর যায় বিড়াল ঠিক তো সেখানেই বসে থাকে, আবার লাথি মারলে যতটুকু সরে যায় সে সেখানে বসে থাকে, মানে বিড়াল কিন্তু মানে পালিয়ে যাচ্ছে না। তো এইভাবে লাথি মারতে মারতে বিড়ালকে ঘরের মেইন দরজা দিয়ে বের করে দেয় এবং সিঁড়ির ওখান থেকে আরো একটা সজোরে লাথি মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। তখন দেখে বিড়ালটি হেঁটে চলে গেল। তখন উনিও হাফ ছেড়ে বাঁচলেন, যাক ঝামেলা বিদায় হলো। কোত্থেকে এই উৎপাত এসে ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। যাই হোক, উনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, পরের দিন অফিসে যান। তো এই ঘটনার কয়েকদিন পর থেকে মূলত ঘটনার সূত্রপাত হয়। না, কোনো অলৌকিক ঘটনার সূত্রপাত হয় না। তার ঘরে যে প্যারানরমাল কোনো কিছু হচ্ছিল, বিষয়টা এরকম নয়। সম্পূর্ণ ভিন্ন ধরনের এক ঘটনার সূত্রপাত হয়। সেটি হলো, হঠাৎ করে উনি ফিল করছিলেন উনি খুব অসুস্থ। হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীর খুব জ্বালাপোড়া করছে, মাথা ব্যথা, কাজই করতে পারছেন না, এমন একটা সমস্যা। প্রথমে মনে করেছিলেন যে এটা স্বাভাবিক বিষয়, হয়তোবা অফিসে কাজের চাপ একটু বেশি হওয়ার কারণে এরকমটা হচ্ছে, এটা একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এই জন্য উনি বিশ্রাম নিয়ে দেখলেন যে আসলে ঠিক হয় কিনা, কিন্তু দেখলেন যে না, ঠিক হচ্ছে না। তখন স্বাভাবিক কিছু নর্মাল ওষুধ খেলেন এই ধরনের সমস্যার জন্য, কিন্তু ওষুধ খেয়েও অবস্থার কোনো উন্নতি হলো না। তখন তিনি ডাক্তার দেখালেন। ডাক্তার সাধারণ কিছু টেস্ট করলেন, টেস্ট করে ওই মালয়েশিয়ান ডাক্তার আর কি, বললেন যে আপনার তো কোনো সমস্যা নেই। তো ডাক্তার এমনি কিছু ওষুধ টষুধ দেয়, সেগুলোও খান, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না। এদিকে উনি চিন্তা করছিলেন যে হঠাৎ করে আমার এই অসুস্থতাটা কেন দেখা দিল, ওই বিড়ালকে আঘাত করলাম এই কারণে না তো। চিন্তা করে, আরে ধুর, ওটা কোথাকার কোন বিড়াল, স্ট্রিট ক্যাট, মানে রাস্তার বিড়াল আসছিল, ঝেঁটিয়ে বিদায় করেছি, ঝামেলা শেষ। এমনিতেই কি মানুষ অসুস্থ হতে পারে না? হতেই পারে। এইভাবে উনি চিন্তা করছেন। কিন্তু ওনার অসুস্থতা যখন বেড়ে যাচ্ছিল, তখন উনি আরো ভালো চিকিৎসা গ্রহণের চেষ্টা করেন এবং ওখানকার ডাক্তাররা ওনার আরো কিছু
টেস্ট দেন। ওই টেস্টের রিপোর্ট যখন তিনি পান এবং ডাক্তাররা তাকে যে কথা বলেন সেটা শুনে উনি তো পুরো আকাশ থেকে পড়েন। ডাক্তাররা তাকে বলেন তিনি ক্যান্সারে আক্রান্ত, আর এই ক্যান্সারটা নাকি একদম লাস্ট স্টেজে রয়েছে, মানে উনি একদম শেষ পর্যায়ে আছেন। এটা কিন্তু 2018 সালের শেষ দিকের ঘটনা। উনি তখন বলছেন যে ক্যান্সার আমার কিভাবে হলো, আমি যদি ক্যান্সারের লাস্ট স্টেজেই থাকি তাহলে তো শুরুর থেকে তো আমার কোনো অসুস্থতা আমি উপলব্ধি করব। কই, আমি তো দীর্ঘদিন ধরে কাজ করছি, কোনো ধরনের কোনো অসুস্থতা আমি ফিল করি নাই। ডাক্তাররা বলছেন যে আপনি কি বলেন, আপনি কিছুই ফিল করেন নাই? বলে না তো। ডাক্তাররাও অবাক, এটা কিভাবে সম্ভব? আপনি যে স্টেজে আছেন এর তো আরো বছরখানেক আগ থেকে, মিনিমাম বছরখানেক আগ থেকে আপনার অসুস্থতা শুরু হয়েছে বলে আমাদের রিপোর্ট বলছে, কিন্তু আপনি বলছেন যে আপনার কোনো সিমটম দেখা যায়নি, আপনি কোনো অসুস্থতা বোধ করেননি। এটা কিভাবে সম্ভব? এটা তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমাদের কাছে। তো উনিও বলেন যে এটা তো আমার কাছেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না যে এটা হতে পারে, আপনাদের রিপোর্টে কোথাও ভুল আছে। তখন ডাক্তারও চিন্তিত হন এবং তাকে আরো কিছু টেস্ট করাতে বলেন। বারবার টেস্টের রিপোর্ট একই আসে, তার ক্যান্সার ধরা পড়েছে। এখন উনি এই বিদেশ বিভুঁইয়ে কি করবেন? ওনার মা বাবা তো ছোটবেলাতেই ওনাকে রেখে পৃথিবী থেকে চলে গেছেন। ওনার তো এখানে কেউ নেই, চাচারা আছে বাংলাদেশে। পরে চাচাদের সাথে কথা বলে তাদের পরামর্শে উনি বাংলাদেশে চলে আসেন, যে যতদিন জীবিত আছেন ততদিন উনি তার আত্মীয় স্বজনদের সান্নিধ্যে থাকতে চান, আর বাইরে থাকতে চান না, এবং দেশে থেকেই চিকিৎসা করাতে চান। উনি বাংলাদেশে আসেন, ওনার চিকিৎসা শুরু হয়। বাংলাদেশের ডক্টররা তাকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন এবং উনি সেগুলো নিতেও থাকেন। উনি বাংলাদেশে আসার পর মূলত ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। সেটি হলো, উনি বাংলাদেশে আসার কিছুদিন পর থেকে ওনার ঘরে, হোক তা দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, উনি ঘরে কোনো এক অশরীরীর উপস্থিতি টের পেতেন, যেটা উনি টের পেতেন, অন্য কেউ বুঝতো না। শুরুর দিকে এরকমের কিছু বিষয় উনি টের পেতেন, কিন্তু এই সমস্যা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে যখন থেকে উনি যখন ফিল করতেন যে উনি যখন ঘুমাতেন তখন ওনার বুকের উপর কেউ একজন উঠে বসেছে। 80 থেকে 85 কেজি ওজন যদি কারো বুকের উপর চাপিয়ে দেয়া হয়, ঠিক যেমন ফিলিংসটা আসবে, ওনার সেই রকমের ফিলিংস হতো। মনে হতো রাতের বেলা তার বুকের উপর এরকম কেউ একটা বোঝা চাপিয়ে দিয়েছে। উনি শুরুর দিকে মনে করেছিলেন এটা স্লিপ প্যারালাইজ, মানে বোবাই ধরা আমরা যেটা বলি, কিন্তু না, ওনার কাছে মনে হচ্ছিল এটা বোবাই ধরা নয়। তারপর থেকে উনি একজন হুজুরের শরণাপন্ন হন। হুজুরের কাছে সব ঘটনা খুলে বলেন, মালয়েশিয়াতে কি হয়েছে, এখানে কি হচ্ছে, সব শোনার পরে হুজুর বলেন যে আপনি যে বিড়ালটিকে আঘাত করেছিলেন, হতে পারে ওই বিড়ালটি স্বাভাবিক কোনো বিড়াল ছিল না, ওটি ছিল কোনো জিন, সে তো আপনার কোনো ক্ষতি করেনি। ওইভাবে আপনি আঘাত করে তাকে বারবার ছুঁড়ে ফেলে দিয়েছেন, লাথি মেরেছেন, তারপর সিঁড়ি থেকে ফেলে দিয়েছেন। এই কারণেই হয়তো ওই বিড়ালটি আপনার উপর প্রতিশোধ নিয়েছে বা এখনো নিচ্ছে। পলাশ ভাই কিন্তু ওনার এই মানে ঘটনার কারণে, বিশেষ করে বিড়ালকে আঘাত করার কারণে, ওই মালয়েশিয়া থেকেই খুব অনুশোচনা নিজের মনের মধ্যে বোধ করতেন। চিন্তা করতে, হ্যাঁ, এই বিড়ালটিকে এইভাবে আমি না মারলেও পারতাম, কিন্তু মেজাজ তো গরম ছিল, মাথা ঠিক ছিল না, কি একটা কাজ করলাম। তো উনি খুব অনুশোচনা করতেন এই ঘটনাটার জন্য। হুজুর তাকে কিছু দোয়া কালাম দেন এবং বলেন, আপনি প্র্যাকটিসিং মুসলিম হয়ে যান, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, আমি দোয়া করি, আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আপনাকে দ্রুত এই রোগ থেকে শেফা দান করেন। তো উনিও আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করতেন, সবাই তার জন্য দোয়া করেছে। তো ওনার তো বেশ কয়েকজন চাচা ছিল। তো এই সৌমিত্র রয়ের যে বন্ধু ফাহিমের বাবাও তো তার চাচা হয় আর কি। তো ফাহিমের বাসায়ও আসতো, সেখানেও মাসখানেক থাকতো, আবার অন্য চাচার বাসায় মাসখানেক থাকতো। এইভাবে উনি থাকতেন, কারণ ওনার তো আর কোনো আত্মীয় স্বজন নেই, আর উনি ট্রিটমেন্ট করাতেন।
তো এর মধ্যে কি হয়, একটি ঘটনা ঘটে। ওই সময় অবশ্য ফাহিমের বাসায় উনি ছিলেন না, উনি অন্য আর এক চাচার বাসায় ছিলেন। তো উনি যখন প্রতি রাত্রে এইভাবে বোবায় ধরার সমস্যার শিকার হচ্ছিলেন, তো উনি এক রাত্রে চিন্তা করে আজকে আমি ঘুমাবোই না, দেখি আমার বুকের উপর কে উঠে বসে, আজকে এটাকে আমি ধরবো। ওই চিন্তা করে ঘুমাচ্ছেন না, চুপচাপ শুয়ে আছেন, মানে ঘুমের ভান করে শুয়ে আছেন। হঠাৎ করে উনি ফিল করলেন যে হামাগুড়ি দিয়ে আমাদের শরীরের উপর পা থেকে বুক পর্যন্ত হামাগুড়ি দিয়ে কেউ যদি আগাতে থাকে, এরকম ভারী একটা জিনিস আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে তার পা থেকে মানে আস্তে আস্তে ওনার শরীরের উপরে উঠছে, হামাগুড়ি দিয়ে আসছে। আস্তে আস্তে যখন বুকের উপরে এসেছে, উনি তো চোখ বন্ধ করে আছেন, উনি চিন্তা করছে এটাকে ধরবো আজকে। উনি যখনই মানে ফিল করেছেন তার হামাগুড়ি শেষ, একদম বুকের উপর উঠে বসে, তখন উনি তাকান তার দিকে, হঠাৎ করে চোখ খুলেন। চোখ খুলেই যে দৃশ্যটা তিনি দেখতে পান, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান অত্যন্ত কুৎসিত এবং বিভৎস একটা মুখ। এই মুখের উপর দুটি চোখ রয়েছে, এই চোখ দুটি আগুনের মতো জ্বলছে, আগুন যেরকম জ্বললে হলুদ হলুদ আগুন হয় ওইরকম জ্বলছে, এবং ওই চোখ থেকে আলো ঠিকরে বের হচ্ছে, এবং ওই চোখের আলোতে মূলত ওই কালো অবয়বটির চেহারাটা বোঝা যাচ্ছে। ওই কালো অবয়বটির মনে হচ্ছে ঠোঁট নেই, কিন্তু দাঁতগুলো বড় বড়, আর চেহারাটা এত বিভৎস, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। উনি এই বিভৎস চেহারা দেখে মানে চিৎকার করার মানে শক্তিটাও হারিয়ে ফেলেন। উনি আবার চোখ বন্ধ করেন এবং জোরে জোরে দোয়াল পড়তে থাকেন। ওনার মনে হলো আস্তে আস্তে ঠিক যেভাবে এসেছিল, পা দিয়ে বেয়ে বেয়ে বুকের উপর এসেছিল, আবার সেভাবেই বুক থেকে বেয়ে বেয়ে পা হয়ে নেমে চলে গেল। উনি পরদিন উনি ওই সময় চেষ্টা করেছেন ঘুমানোর জন্য, কিন্তু সহজে ঘুমাতে পারেননি। ফজরের আজানের পর ওনার ঘুম আসে। সকালবেলা ঘুম থেকে উঠে উনি ওনার শরীর প্রচন্ড ব্যথা অনুভব করেন। উনি দেখেন ওনার কোমরের এখানে, পায়ে, হাতে, বুকে, পিঠে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ এবং খুব গভীর ক্ষত সৃষ্টি হয়েছে সেখানে। এটি উনি বাড়ির সকলকে দেখান। পরবর্তীতে ফাহিমদের বাসায় আসার পরে ফাহিমের মা বাবাকেও দেখিয়েছেন এই আঁচড়টা, এবং এই আঁচড় দেখে ফাহিম এবং তার মা বাবাও ভয় পেয়েছিলেন। কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হয়নি। এর মধ্যে 2020 সালে মার্চের পর থেকে শুরু হয়ে যায় লকডাউন। ওনার চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হতে থাকে। অনেক হসপিটালে এই রোগীর চিকিৎসা দিতে চাচ্ছিল না। রেগুলার যেখানে চিকিৎসা নিতেন সেখানেও মানে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছিল। আপনারা জানেন যে কোভিডের সময় যখন লকডাউন দেওয়া হয়েছিল তখন কি ধরনের একটা সিচুয়েশন ছিল। আমার পরিচিত একজন বিসিএস ক্যাডার, যিনি ফরেন মিনিস্ট্রিতে আছেন, মানে বিসিএস পররাষ্ট্র, এক আপু, উনি প্রেগনেন্ট ছিলেন। উনি যখন এই কোভিডে যখন লকডাউন ছিল, অ্যাম্বুলেন্সে ওনাকে নিয়ে ঢাকা শহরের বড় বড় হেন কোনো হসপিটাল নাই যে সেখানে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু কোনো হসপিটাল তাকে মানে ঢুকতেই দেয়নি। উনি সরকারি এত বড় একজন কর্মকর্তা, পরিচয় দেওয়ার পরেও তাকে সেখানে ঢুকতে দেয়নি। একটি কারণ ছিল লকডাউন চলছে, কোভিড চলছে, এই কারণে। তাহলে দেখুন কি ধরনের একটা সিচুয়েশন ছিল, যে সরকার একজন কর্মকর্তা এতগুলো রেফারেন্স থাকার পরেও কোনো হসপিটাল তাকে ঢুকতে দেয়নি। বহু কষ্টে পরবর্তীতে অন্য একটা মানে অখ্যাত হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। পরে সেইখানে তিনি তার বাচ্চার জন্ম দেন। তো আমি এই ঘটনাটা এই কারণে বললাম যে ওই সময়ের এই পলাশ ভাইয়ের চিকিৎসার যে ভয়, মানে ওই সময় যে সিচুয়েশনটা ছিল, এটা বোঝানোর জন্য যে উনি তো একজন সাধারণ মানুষ ছিলেন, আর এত বড় একজন সরকারি কর্মকর্তা হওয়ার পরও তার সাথে এরকম আচরণ হয়েছে। তাহলে বোঝেন যে উনি কিভাবে চিকিৎসা নেবেন। এর ফলে যেটা হয় সেটা হলো উনি আরো ওনার শরীরের অবস্থার অবনতি হতে থাকে। আস্তে আস্তে যখন লকডাউন উঠে যায়, তারপর আবার চিকিৎসা শুরু হয়। এভাবেই 2021 সালের কোনো একটা দিনে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। মৃত্যুর পূর্বে উনি বারবার বিড়ালের সাথে তার এই আচরণের জন্য বারবার সকলের কাছে অনুশোচনা করছেন, হাই কাজটা কেন করলাম আমি, হয়তো বা এই কারণে আমার হয়েছে। নিশ্চিত নয়, কেউই নিশ্চিত নয়, ওই হুজুরও নিশ্চিত নয় যিনি বলেছেন যে আসলে ওই কারণেই হয়েছে কিনা। তবে এটা কেউই নিশ্চিত করে বলতে পারেননি।
তবে ঘটনা যাই হোক না কেন, আমরা সকলের প্রতি সদয় আচরণ করব, মানুষের প্রতি, প্রাণীর প্রতি, আল্লাহর সকল সৃষ্টির প্রতি। প্রিয় লিসেনার্স, কোনো প্রাণীর উপর যদি নির্যাতন করা হয়, বিশেষ করে রাতের বেলা বা প্যারানর্মাল কোনো ব্যাপার যদি মনে হয়, সেক্ষেত্রে যদি তাদেরকে আঘাত করা হয়, কি ঘটনা ঘটতে পারে, ইতিপূর্বে অসংখ্য ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময় শেয়ার করেছি, এবং এই বিষয়ে নতুন করে বলার কিছু নেই যে এই রাতের বেলা হোক, দিনের বেলা হোক, অকারণে কোনো প্রাণীকে আঘাত করাই যাবে না। সেটা যদি কোনো জিন নাও হয়, তারপরেও করা যাবে না, কারণ জিনই যে শুধু মানুষের ক্ষতি করবে তা তো নয়। ওই বোবা প্রাণী তো আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছে, তখন তো আমাদের উপর আযাব গজব নেমে আসতেই পারে, তাই না? প্রিয় লিসেনার্স, ফাহিম পলাশ ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, তা আমরা সকলে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুন। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যারা এখন আমাদের মেম্বার হননি, আপনারা আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের মেম্বার হয়ে যান। আর এখনও যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় লিসেনার্স, আগামীকাল আরও একটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি, যেটা আমাদের ঈদের তৃতীয় স্পেশাল এপিসোড এবং শেষ এপিসোড। আশা করছি সেই এপিসোডটিও আপনাদের সকলের ভালো লাগবে।